আপনারা শুনছেন ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা। আগের পর্বে আপনারা শুনেছেন সকলেই সেখানে গিয়ে দেখে পাহাড়টার চারদিকে বেশ ঘাস ঝোপ জঙ্গল বুনো গাছপালা এবং লতা পাতায় ঘেরা। এবড়ো খেবড়ো পাহাড়ি পথ বেয়ে চলতে চলতে অনেকেই আহত হয়ে পড়ল। বেশ অনেকক্ষণ ধরে শব্দটা হয়েছিল স্যার। শব্দের তীব্রতা এতটাই ছিল যে সেটা বুকের মধ্যে একটা কাঁপুনি তৈরি করে দিয়েছিল স্যার। এখানে আগেও কিন্তু অনেক প্রাণীর কঙ্কাল দেখলাম। এত প্রাণী কি একসাথে এই রকম স্থানে চতুর্দিকে মারা পড়েছিল? হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয় কিংবা বজ্রপাতে এই সব প্রাণীদের একসাথে মৃত্যু হতে পারে। সেক্টনের ডান পায়ের পাতার সামান্য উপরে একটা লাল চাকতির মতো হয়ে রয়েছে, আর তার পায়ের খুব কাছ ঘেঁষে একটা বিরাট তেঁতুল বিছে এগিয়ে চলেছে একটা ঝোপের সামনে। ওই পিছেটা কামড়ানো মাত্রই সারা শরীরের মধ্যে একটা ভীষণ যন্ত্রণা ছড়িয়ে গেল। আর যন্ত্রণাটা যেন বিদ্যুৎ ঝলকের মতো মনে হচ্ছিল। এই জন্য হাত পা ছুড়ছিলাম। হ্যাঁ, তোমাকে বাইট করেছিল বল্যাক সেন্টিপিক। এর কামড়ে ভীষণ বিষাক্ত নিউরোটক্সিন সারা শরীরে ছড়িয়ে পড়ে দ্রুত। এই টাইটানো মায়োরমা কিসের দেবতা? শুধু কি উনি ধনভাণ্ডার নিরাপদ রাখেন? ওগুলো কিসের ফুটো বলো তো? প্রতিটি ফুটো কিন্তু একই রকমের। একটা মনুষ্য কণ্ঠে আর্তচিৎকার শুনে তাঁবুর ভেতরে থাকা সকলেই জেগে ওঠে এবং চকিতেই একটা সোনালি ঝিলিক তার দু চোখের পাতা বন্ধ করে দিল। একই অবস্থা ঘটল সাথে থাকা সেক্টনেরও। সেক্টন, তুমি টর্চের আলো নিচে নামাও, গুহার মেঝেতে ফেলো, কুইক কুইক। তবে এই পিঁপড়েদের চেহারা সাধারণ পিঁপড়েদের মতো না হবার কারণে ওদের দুজনের মনে বেশ ভয় ধরে গেল। চলো সেক্টন, সামনের ওই গুহায় ঢুকে পড়ি। ওর মধ্যে কি চকচক করছিল ওটাও ভালো করে দেখি। শুরু হচ্ছে টাইটানো মায়োরমা দ্বিতীয় পর্ব। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্য থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্য এগুলোর ব্যবহার করে থাকেন। হুইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা দ্বিতীয় পর্ব। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা দ্বিতীয় পর্ব। ওরা দুজনে সেই গুহার মধ্যে অস্ত্রশস্ত্রগুলো ভালো করে দেখতে লাগলো, কোনো রকমে আধ বোঝা হয়ে। হঠাৎ ওরা দেখতে পেল প্রতিটি অস্ত্রের পিছনে ছোট ছোট গর্ত। এইরকম গর্ত ওরা ওই ফাটলে নামার আগে ফাটলের গায়ে অজস্র দেখেছিল। কোমস বলল, সেক্টন, এই গুহা তো আমরা দেখে গেলাম, আর এখানে এই অস্ত্রশস্ত্র রয়েছে জানলাম। চলো বরং আমরা এবার এই বিষয়ে সকলকে অবগত করে এখানে নিয়ে আসি। চলো সবাই একসাথে মিট করি আমাদের সাক্ষাতের স্থানে। তারপর সকলকে এখানে নিয়ে এনে এখান থেকে আমরা বেশ কিছু অস্ত্র নিয়ে এই গুহা ছেড়ে বেরিয়ে পড়ব সেগুলো পর্যবেক্ষণ করার জন্য। বাহ, খুব ভালো আইডিয়া। চলো তবে। ওরা দুজন সেই গুহা থেকে দৌড়ে বেরিয়ে যে পথে এসেছিল সেই পথ ধরে ছুটে গুহায় নামা সেই সুড়ঙ্গের নিচে এসে পৌঁছলো কিছুক্ষণের মধ্যেই। ওরা সেখানে উপস্থিত হয়ে সকলের জন্য অপেক্ষা করতে লাগলো এবং মাঝে মাঝে সেখানে থাকা চারিদিকের গুহা মুখগুলোর দিকে দৃষ্টি রাখছিল।
কেউ ফিরে আসছে কিনা দেখার জন্য। ওই গুহামুখ দিয়েই তাদের দলের সকলে এক এক দিকে চলে গেছে। প্রায় আধ ঘন্টা সেখানে থাকার পর কোমসের দলের সবাই আবার সমস্ত গুহামুখ দিয়ে এক এক করে পেরিয়ে এসে সেখানে জড়ো হলো। কেমলেন সবার প্রথমে সেখানে এসে কোমস আর সেক্টনকে দেখে তাদের প্রশ্ন করেছিল, তারা কতক্ষণ এখানে অপেক্ষা করছে, আর তাদের গুহা ঘোরা কি পুরোপুরি হয়ে গেছে কিনা? অবশ্য এইসব প্রশ্নের উপযুক্ত জবাব কোমস দিয়েও দিয়েছিল, এবং এ বিনিময়ে সেও জেনে নিয়েছিল কেমলেন যেদিকে গিয়েছিল সেদিকের খবর, সেদিকে তারা কিছু পেয়েছে কিনা বা কত দূর অগ্রসর তারা হয়েছিল সেই গুহা পথে, সম্পূর্ণ গভীরে কি তারা পৌঁছতে পেরেছিল কিনা। অ্যানিক বলল, গোমস, আমরা যে গুহাপথে গিয়েছিলাম সেই পথে এগিয়ে এক স্থানে অসংখ্য পিঁপড়ে দেখতে পেয়েছিলাম। অনেকগুলো পিঁপড়ে এক স্থানে জড়ো হয়ে কি যেন খাচ্ছিল। আমরা তো গুহাপথে এগোতে এগোতে হঠাৎ থমকে থেমে যাই গুহার মাটিতে এই পিঁপড়ে দেখে। তবে প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে সেগুলো কিছু খাচ্ছে। যখন সমস্ত পিঁপড়ে আস্তে আস্তে সরে যায় তখন তাদের তলা থেকে একটা বাদুড়ের কঙ্কাল বেরিয়ে আসে। বুঝে যাই ওই বাদুড়কে এই রাক্ষসে পিঁপড়ের দল খুবলে খুবলে খেয়েছে। পিঁপড়েগুলো ভয়ঙ্কর মাংসাশী। সেগুলো দলবদ্ধভাবে গুহার পথ ধরে সামনের একটা গর্তের মধ্যে চলে যায়। তবে পিঁপড়েগুলো বেশ বড় সাইজের, এক একটা চড়ুই পাখির মতো আকৃতি। অস্বাভাবিক এ ধরনের পিঁপড়ে দেখে স্বাভাবিক আমাদের কৌতূহল জাগে। আমরা সেই দল লক্ষ্য করে তাদের ঢুকে যাওয়া গর্তের কাছে গিয়ে ভেতরে টর্চের আলো ফেলে ঘোরাই, কিন্তু তার মধ্যে আমরা আর কিছু দেখতে পাইনি। দলের বাকিরা অবশ্য গুহার মধ্যে দিয়ে যে যেদিকে গিয়েছিল তারা আর সেদিকে তেমন কিছুই দেখতে পায়নি। সবাই গুহা পথে শুধু হেঁটে এসেছে, যতদূর পথ গিয়েছে ততদূর। তবে বেশিরভাগ বলেছিল গুহার মধ্যে তারা তেমন কিছু দেখতে না পেলেও গুহার দুধারে থাকা দেওয়ালে অসংখ্য গর্ত দেখেছিল। এইগুলো যে কিসের গর্ত তা তারা তেমন বুঝতে পারেনি। কোমস এবার তাদের কথা সকলের সামনে বলতে থাকে। আজ তোমাদের যা কিছু বলবো তা হয়তো তোমরা আন্দাজ করেছো এখানে আমাদের সমবেত হওয়া দেখে। সবাই এক কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর কোমস বলল, আমরা কিন্তু এগুলোর মধ্যে যে সুড়ঙ্গে গিয়েছিলাম সেখান থেকে কিছু পেয়েছি। আমার বিশ্বাস আমরা যা দেখেছি সেটাই হয়তো এই পাহাড়ের গুপ্তধন, মানে ওই সর্দারের বলা গুপ্তধন। তারপর গোমস তাদের সেই গুহার মধ্যে খুঁজে পাওয়া ঝলমলে সব অস্ত্রশস্ত্রের বর্ণনা দিল, এবং সকলকে তারাও যে মাংসাশী পিঁপড়ের দেখা পেয়েছিল সে বিষয় বিস্তারিত জানালো। আমার ভীষণ কৌতূহল হয়েছে ওই অস্ত্রশস্ত্রগুলো গুহার বাইরে নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করি, কারণ ওর গা থেকে এতটাই আলো প্রতিফলিত হচ্ছে যা সরাসরি চোখে এসে লেগে চোখকে বন্ধ করতে বাধ্য করছে। বেশিক্ষণ ওই অস্ত্রের দিকে তাকিয়ে থাকা যায় না। তাই আমি ঠিক করেছি তোমরা সবাই আমার সঙ্গে সেই জায়গায় চলো এবং আমরা সবাই দেখি ওই জিনিসগুলো। আমার ঠিক ওই জায়গায় দুজনে মিলে যেতে সাহস হয়নি। তোমরাও সাথে থাকলে সাহস ও শক্তি অনেকটাই বাড়বে। ওই অস্ত্রগুলো চলো ঘেঁটে দেখা যাক। দলের সকলেই এই কথায় সম্মতি দিল। এইনারেল বলল, কিন্তু গোমস, তুমি তো বললে অস্ত্রগুলো এতটাই ঝলমলে যে ওগুলোর দিকে ঠিকমতো বেশিক্ষণ এক নাগাড়ে তাকিয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না। তবে ওগুলোর কাছে গিয়ে ওগুলো হাতে নিয়ে বের করবো কিভাবে আমরা এই গুহা থেকে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেটাই প্রয়োগ করব। আশা করি সেই বুদ্ধিতে আমরা ওই গুহা থেকে অস্ত্রগুলি বাইরে নিয়ে আসতে পারবো। চলো এবার আর কথা না বলে এই পথে চলো। কোমস দলের সকলকে সেই গুহার মধ্যে বিশেষ এক সুড়ঙ্গের মধ্যে ঢোকার নির্দেশ দিল। এই সেই সুড়ঙ্গ যেটা দিয়ে কোমস আর সেক্টন একসাথে ঢুকেছিল। দলের সকলে ঢুকে গেলে সেই সুড়ঙ্গে কোমস সেক্টনকে নিয়ে দলের পিছনে পিছনে ঢুকলো। তবে ঢোকার আগে সে তার হাতে থাকা সাদা চকের মার্কার দিয়ে সেই গুহার মুখের দেওয়ালে একটা চিহ্ন করে রাখলো। কোমস বলল, পরে যদি কখনো এই গুহার মধ্যে আসার প্রয়োজন পড়ে তখন এই চিহ্ন সহজেই আমাদের এই গুহাকে চিনিয়ে দেবে। কিন্তু পরে আর কিসের প্রয়োজন পড়তে পারে বলে তোমার মনে হচ্ছে গোমস? আমি তো আর এই দুর্ভেদ্য অন্ধকার ঠাসা গভীর গুহার মধ্যে আসতে রাজি না। জায়গাটা বড়ই অস্বাস্থ্যকর। তার উপর এর মধ্যে ওই ভয়ঙ্কর পিঁপড়েদের দেখেছি, যেটা আমার স্মৃতিতে ভয়ের উদ্রেক ঘটাচ্ছে প্রতি মুহূর্তে।
একটা বাদুড় যারা দলবদ্ধভাবে খুবলে খেয়ে ফেলে, তারা তো একটা মানুষকেও সহজে ধরে খেতে পারে। এ গুহা থেকে বেরোতে পারলেই আমি বাঁচি এখন। সেক্টন ছিল গোমসের পিছনে, তাই সে যেতে যেতে দেখতে লাগলো গোমস যেন তার ব্যাগে হাত ঢুকিয়ে কি দেখছে। বারবার সে তার হাত ব্যাগের ভিতর ঢোকাচ্ছে। এইটা বেশ কৌতূহল জাগিয়ে তুলল সেক্টনের মনে। শেষমেশ সে আর থাকতে না পেরে সরাসরি গোমসকে প্রশ্নই করে বসে। তুমি এত কি দেখছো গোমস বারবার ব্যাগে হাত ঢুকিয়ে? সঠিক সময় এলে এর জবাব তুমি নিজেই দেখতে পাবে। এখন দ্রুত পা চালাও, দলের সবাই কিন্তু জোর পা ফেলে চলছে, সেটা লক্ষ্য করেছো তো? এইভাবে হাঁটতে হাঁটতে ওরা সকলে সেই অস্ত্রশস্ত্র রাখা গুহাটার কাছে পৌঁছলো এবং এখানে পৌঁছে গোমস দলের একেবারে সামনে চলে গেল। সেক্টনও তাকে অনুসরণ করলো। তারপর সেই গুহায় দলের সকলে প্রবেশ করলো। এবার চারিদিকে তাকিয়ে চোখ ধাঁধিয়ে গেল অস্ত্রশস্ত্রের ঝলকানিতে। কেমলিন বলল, সত্যি গোমস, এখানে না এলে এই সোনালি ঝলকানির শোভা দেখতেও পেতাম না এবং এই শোভা উপভোগ করতেও পারতাম না। তুমি যা বর্ণনা দিয়েছ তার বাস্তব প্রমাণ এখন পাচ্ছি। বলো, এবার আমরা কি করব এখানে? দলের সকলে সমবেত হয়ে এই একই কথায় তাল মেলালো। গোমস বলল, ওই সামনে থাকা তলোয়ার আর ওই ঢালটা নিয়ে এসো। এই নির্দেশে কেমলিন সেদিকে এগোচ্ছে দেখে গোমস বলল, সাবধান কিন্তু। কেমেলিন, তুমি এই কাপড়টা ওই তলোয়ার আর ঢালের ওপর ফেলে দিয়ে ওটা হাতে নিয়ে নেবে। এতে তলোয়ারের ঝিলিক তোমার চোখে অতটা প্রতিফলিত হতে পারবে না। ঠিক আছে গোমস। এই নাও। সে একটা সাদা কাপড় কেমলিনের হাতে তুলে দিল। তারপর গোমস সেক্টনকে তার ব্যাগ থেকে বের করে আরো বেশ কিছু কাপড় হাতে দিয়ে বলল, তুমি এগুলো বাকি ওই তলোয়ারের চারিদিকে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো গিয়ে ঢেকে দাও। এই কাজটি তোমাকে দিয়ে করাচ্ছি কারণ তুমি জানতে চেয়েছিলে না আমার ব্যাগে কি আছে। এই দেখো। বলেই ব্যাগের ভেতরে থাকা বেশ কিছু কাপড় গোমস তাকে দেখায়। আমার কাছে সবসময় কাপড় মজুদ থাকে। যখনই এই গুহায় ঢুকে এই অস্ত্রশস্ত্রের এত ঝলকানি দেখলাম, তখনই এই বুদ্ধিটা মাথায় এলো। এই কাপড় দিয়ে তো অস্ত্রগুলোকে ভালো মতো ঢেকে সেগুলো গুহার বাইরে অনায়াসে নিয়ে যাওয়া যায়। তাই এইগুলোই ব্যাগের মধ্যে ওপরে রাখছিলাম এই গুহাতে আসতে আসতে। এবার বুঝলে? হ্যাঁ, বুঝলাম। তার মানে তোমার বুদ্ধি হচ্ছে ওই অস্ত্রের উপর এই কাপড় ফেলে ওর ঝলকানি ঢেকে সেগুলো আহরণ করে প্রথমে বাইরে নিয়ে যাওয়া। কিন্তু গোমস, ওগুলো তো আমরা বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু ওগুলো বাইরেও কাপড় থেকে খুললেই তো ওর ঝলকানি আমাদের চোখে এসে লেগে আবার চোখ বুঝিয়ে দেবে। তাহলে ওগুলো নিয়ে আমরা পরীক্ষা কিভাবে করব? খুব ভালো প্রশ্ন করেছো। তবে আগে বাইরে নিয়ে যাওয়া হোক, তারপর ওই বিষয়টি ভাবা যাবে। একটা জিনিস লক্ষ্য করেছো? এই গুহার চারিদিকে ওই অস্ত্রের সোনালি আলোর ঝিলিক কেমন গুহার চারিপাশের দেওয়ালে পড়ে চারিদিক কেমন আলোকিত করে রেখেছে। সত্যি সত্যি ওরা গুহার মাথায় তাকালো। সত্যি অস্ত্রের ঝলকানি একেবারে গুহার মাথায় উপরে ঝুলে থাকা ছাদকেও আলোকিত করে রেখেছে। এই গুহা যে দুর্ভেদ্য অন্ধকারে ভর্তি, এটা এখানে এসে বোঝা যাচ্ছে না একদমই। গোমস বলল, আমরা যখন এর আগে এখানে আসি তখনও কিন্তু এই গুহা এতটা আলোকিত ছিল না এখন যতটা রয়েছে। এর মানে কথাটা থেমে যায় গোমসের একটা চিন্তার জন্য। তারপর সে বলে, এর মানে ওই অস্ত্রের আলোর তেজ বাড়ে বা কমে। সত্যি, এ তো অদ্ভুত সৃষ্টির অস্ত্র, একেবারে বিশেষ ধরনের, বিশেষভাবে তৈরি। দেখতে সাধারণ হলেও এই অস্ত্র অসাধারণ। আর এর এই অসাধারণ গুণের জন্য জিনিসটাকে এই গুহার মধ্যে এখানে এত যত্ন করে রেখে দেওয়া হয়েছে। তবে কি এটাই সর্দারের ভাষায় তাদের গুপ্তধন? কথাটায় দলের সকলেই চমকে ওঠে। একটা শিহরণ খেলে যায় সকলের শরীরে। কেমলিন ততক্ষণে পৌঁছে গেছে গুহায় রাখা সেই সোনালি আলোর ঝলকানি ঘেরা তলোয়ারের হাতের ঢালের কাছে। কোন রকমে আধ বোঝা হয়ে সে হাত বাড়িয়ে তুলে নেয় তলোয়ারটা, আর তারপর পাশে থাকা ঢালটা। ঢালটা দেখতে চৌকো মতো, বেশ ভারী। হাতে নিয়েও সে বুঝতে পারে না তার মধ্যে এই ঝলকানিটা কি থেকে হচ্ছে, কারণ ঢালে বা তলোয়ারে
তেমন বিশেষ কিছু লেগে নেই, দুটোই একেবারে স্বাভাবিক। ওদিকে ততক্ষণে তলোয়ারের পেছনে দেওয়ালের মধ্যে থাকা গর্তে একটা আওয়াজ হচ্ছে ঘড়ঘড় করে। আওয়াজটা এতটাই প্রবল, বেশ জোরে জোরেই গর্ত থেকে বেরিয়ে আসছে। ভালো করে কেমলিন তাকিয়ে দেখলো সেখানে আশেপাশে যে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে, তার প্রতিটির পিছনেই দেওয়ালে একটা গর্ত রয়েছে, আর সমস্ত অস্ত্রের থেকে ঝিলিক বেরিয়ে প্রতিটি গর্তের ভিতর আলোকিত করে রেখেছে। মানে অস্ত্রের থেকে জোরালো বিচ্ছুরিত আলোর প্রতিফলন প্রতিটি গর্তের ভিতরে প্রবেশ করে রয়েছে। সে ভাবতে থাকে সে যেখান থেকে তলোয়ারটা নিয়েছে তারও পিছনে থাকা গর্তে বোধহয় এই তলোয়ারের আলোর বিকিরণ পড়েছিল, কিন্তু এখন তলোয়ার সরিয়ে সেখান থেকে নিজের হাতে তুলে নেওয়ায় গর্তের জায়গাটা অন্ধকারে ভরে গেছে। ওদিকে শব্দটা যেটা হচ্ছিল সেই গর্তের মুখ থেকে সেটা আরো বেড়ে উঠেছে, এবং একসময় সে গর্ত দিয়ে অসংখ্য সেই বড় বড় কালো পিঁপড়ে বেরিয়ে আসতে থাকে পিলপিল করে। সবাই দেখে প্রচণ্ড দ্রুতগামী পিঁপড়ে মুহূর্তে গর্তের মুখ থেকে বেরিয়ে দেওয়ালের গা দিয়ে চলে সেগুলো সেই গুহার মেঝেতে থাকা মাটির উপর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। গোমস চেঁচিয়ে বলল, গুলি করো ওই পিঁপড়ে ঝাঁকে, আর গুলি করতে করতে সবাই এই গুহার মধ্যে ঢুকে আসে মুখের কাছে। চলো, কেউ দাঁড়িয়ে থেকো না, কুইক কুইক। এই কথা শুনে দলের যে যেখানে দাঁড়িয়েছিল তারাই সেখান থেকে দৌড়ে গুহা মুখের দিকে ছোটে। সেক্টন একটা বল্লম আর একটা হাসুয়া কাপড় দিয়ে পেঁচাচ্ছিল। এদিকে তার ওদিকের গুহার দেওয়াল থেকে সেই একই পিঁপড়ে দলে দলে বেরিয়ে আসছে দেখে সে আর থাকতে পারে না। প্রচণ্ড ভয়ে সেও গুহা মুখের দিকে ছুটে যায়। তার হাত থেকে বল্লমটা ছিটকে গুহার মেঝেতে পড়ে যায়। সে তখন দিকবিদিক শূন্য হয়ে দৌড়চ্ছে। দলের সকলেই ছত্রভঙ্গ হয়ে যায়। সবাই গুহামুখের দিকে ছুটে গুলি করতে ছুটে, কিন্তু এনিক সেই গুহার মধ্যে হঠাৎ করেই আছাড় খেয়ে পড়ে। মুহূর্তে তার পিছনে আসা পিঁপড়ে তার দেহকে চারিদিক থেকে ঘিরে ধরে। এদিকে গুলি নিক্ষেপে সেই গুহার আশেপাশে থাকা সমস্ত দেওয়ালের গর্ত থেকে পিঁপড়েরা আরো বেরিয়ে আসে। মুহূর্তে গুহার মেঝে পিঁপড়ের গায়ের কালো রঙে ভরে যায়। এদিকে অ্যানিক যেখানে আছাড় খেয়ে পড়েছিল সেখানে সমস্ত কালো পিঁপড়ে সরে গেলে সবাই একটা সাদা হাড়ের নরকঙ্কালকে মাটিতে পড়ে থাকতে দেখে। গায়ের পোশাক ছিন্ন বিচ্ছিন্ন। এই ভয়ঙ্কর পিঁপড়ে সরু সরু লম্বা লম্বা ছুঁচলো দাঁড়ায়। গোমস সকলকে বলে, আর এখানে এক মুহূর্ত নয়, চলো আমরা যেখান থেকে এখানে এসেছিলাম ঠিক সেখানেই ফিরে যাই। চলো চলো চলো। সেই গুহামুখ থেকে ছুট দিয়ে সবাই লম্বা সুড়ঙ্গ পথ ধরে ছুটতে লাগে। দলের সকলেই তখন ভীষণভাবে ভীতিগ্রস্ত। দলের সকলেই দৌড়ে কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় এসে পৌঁছল যেখানে উপর থেকে দড়ি ঝুলেছিল, যাকে অবলম্বন করে তারা এই গুহায় নেমেছিল। দড়িটা দেখেই গোমস সকলকে বলল, সবাই ওই দড়ি ধরে উপরে উঠতে থাকো, কুইক কুইক। সবাই তার নির্দেশ মতো সেই দড়িতে ঝুলে পড়ল, আর দড়িও ওদের ঝুলে পড়ার সাথে সাথেই উপরে উঠতে লাগলো। তবে এবার আর দড়ি বেয়ে উপরে উঠতে কোনো কপিকলের সাহায্য নিতে হলো না, কারণ নির্দেশ ছিল উপরে দড়িতে নিচ থেকে যদি কোনো টান অনুভূত হয় তবে ধরে নিতে হবে দল আবার দড়ি ধরে উপরে আসতে চাইছে। আর তখন উপরে গুহামুখে থাকা কেন আর কেমলেন দড়ি ধরে উপরে টানবে দলকে তোলার জন্য। এখন নির্দেশ মতো সেটাই করা হচ্ছে। দলের সবাই উঠে গেলে গোমস যখন দ্রুত পায়ে দড়ি ধরে দৌড়ে ঝুলে পড়ল, তখন সে দেখতে পেল এই গুহার দেওয়ালের আশেপাশে থাকা গুহা থেকে অজস্র বড় বড় পিঁপড়ে বেরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই পিঁপড়েগুলো নিচের সেই গুহার মেঝে একেবারে ভর্তি করে দিল। সবাই চেয়েও আর তেমন কিছু দেখতে পেল না সেখানে। দড়ি ধরে উঠতে উঠতে ওরা সবাই দেখতে পেল আশেপাশে গুহার দেওয়ালে থাকা গর্তের মধ্যেও অজস্র পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, এবং সেগুলো গুহার দেওয়াল ধরে নিচেই নামছে, কিছু আবার উপরেও উঠছে। তার থেকে মেঝেতে ঘোরাঘুরি করা পিঁপড়েগুলোর দূরত্ব
বড় জোর প্রায় 20-30 হাত হবে। ভয়ে সে নিচে তাকাতে পারছে না, কারণ পিঁপড়েগুলোর সাইজ এবং তাদের খুরের মতো লম্বা ধারালো দাঁড়া বেশ ভয় ধরিয়েছে গোমসের মনে। একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন তখন, তাই সাবধানতার জন্য একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কাজ করতে হবে। গোমসও বেশ চিন্তিত, কারণ দড়ির একেবারে শেষ সীমায় সেই রয়েছে, কারণ দড়ি ধরে প্রায় দলের গোটা 10-12 জন মানুষ উপরে উঠে আসবে, আর তাদের ওজনের টানে ওই দুজন গুহার ধারে থাকলে ওরাও নিচে পড়ে যেতে পারে। আসলে সকলেরই মনে প্রশ্ন, গুহার মুখ থেকে ক্যামলেন আর কেনের দায়িত্বে থাকা ঝুলন্ত দড়ি হঠাৎ করেই এতটা আলগা হয়ে এলো কেন? যদিও এত দূর থেকে উপরের ওই গুহা মুখ থেকে ক্যামলেন বা কেন কাউকেই চোখে পড়ছে না, কারণ গোমসের নির্দেশ ছিল ক্যামলেন আর কেনকে যখন তারা দড়ি ধরে টানবে তখন ভেতর থেকে দলকে উপরে নিয়ে আসার জন্য। তখন যেন ওরা দুজনেই গুহা মুখ ছেড়ে খানিকটা নিরাপদ দূরত্বে অবস্থান করে দড়ি টানে নিজেদের দিকে। আর তারপর যে কী দৃশ্য ঘটতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করা যায়। তবে দলের সকলেই তখন সেই গুহার উপরের দিকে তাকিয়ে আছে প্রচণ্ড অবাক হয়ে, কারণ নিচে ততক্ষণে গুহার মেঝেতে পিলপিল করছে রাশি রাশি সেই ছুটছিল দাঁড়াযুক্ত পিঁপড়ে। যদি কেউ এখন এই দড়ি থেকে পড়ে যায় তবে তারা সোজা গিয়ে পড়বে ওই পিঁপড়ে স্তূপের মধ্যে। ঠিক এই সময় হঠাৎ করে উপরে টেনে থাকা দড়ি আলগা হয়ে আসে, ফলে দড়ি ধরে ঝুলে থাকা সকলেই খানিকটা নিচে ঝুলে পড়ে। আর এটা হতেই সকলের মুখ থেকে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। ভয়ে সবাই আহ করে ওঠে। প্রায় 30 ফুট গভীরে ওরা নেমেছিল উপরের ওই মাটি থেকে এই গুহার মধ্যে, অনেকটাই উঁচু। এত দূর থেকে ওদের কাউকেই দেখা যাবে না, এটাই স্বাভাবিক ছিল। একবার সে নিচে তাকিয়ে দেখেছিল যখন দড়ি আলগা হয়ে খানিকটা ঝুলে পড়েছিল, আর তখনই সে এই দৃশ্য দেখেছিল। তারপর সে আর নিচে তাকায়নি একবারও। দড়ি অবশ্য আলগা হয়ে ঝুলেই রইল, সেটা আর উপরের দিকে যাচ্ছে না, মানে উপর থেকে কেউ টানছে না। হঠাৎ এমন কেন হলো? সবাই আতঙ্কিত। জেরু ছিল একটু উপরে গোমসের দিকে, সেই বলে উঠল, এ কি হলো? আমরা আর কেন উপরে উঠতে পারছি না? এভাবে কি আমরা ঝুলেই থাকবো? হাত তো ব্যথা হয়ে যাবে। কপিকলও আমরা ব্যবহার করিনি যে কপিকল লাগিয়ে দড়ি বেয়ে উপরে উঠবো, আর গোমস তো তেমন বলেও নি। ফেরার সময় কথা হয়েছে আমাদের দলের যে দুজন গুহার বাইরে রয়েছে, মানে গর্তের বাইরে, তারাই তো আমাদের টেনে উপরে তুলবে। আর সেভাবেই তো আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম, কিন্তু হঠাৎ এটা কি হলো? উপরে ওঠা থেমে গেল এবং দড়িতে উপর থেকে যে টান আমরা অনুভব করছিলাম সেটাও এখন আর নেই। দড়ি একেবারে আলগা হয়ে গেছে। মনে হচ্ছে উপরে দড়ির কাছে কেউ নেই। বাইরে যারা আমাদের টেনে তুলতো তাদের কোনো বিপদ হয়নি তো? বেশ আশঙ্কা নিয়েই কথাটা বলে জেরু। আমিও অনেকক্ষণ ধরে সেটাই ভাবছি। বাইরে ওই কেমলিন আর কেনের কোনো বিপদ ঘটেনি তো? উফ, কি মুশকিল। এখন আমরা বাইরেও নেই যে বিষয়টি দেখতে পারবো। তবে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো, আমরা যেখানে ঢুকেছি এই জায়গাটা সম্পূর্ণ ওই মাংসাশী পিঁপড়ের আবাসস্থল। ছোট্ট ছোট্ট গর্ত করে এই গুহা জুড়ে সেগুলো বাসা বানিয়ে রেখেছে। এই পিঁপড়েগুলোই আমার মনে হচ্ছে টাইটানোমায়োরমা, মানে সেই আদিবাসী সর্দারদের দেবতা। এই পাহাড়ে এই গর্তের মধ্যে যারা বসবাস করে রয়েছে দীর্ঘদিন। আমরা হয়তো এতদিন পরে এখানে ঢুকে তাদের সেই শান্তিপূর্ণ বসবাসে আঘাত এনেছি, তাই তারা অসন্তুষ্ট হয়ে একরকম নিজেদের গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে। এই পিঁপড়েদের জঙ্গলের বাইরেও যাওয়া আসা রয়েছে। ভুলে যেও না, আমরা এই জঙ্গলে সেই বড় বড় যে ঢিপি দেখছিলাম সেগুলো সব এই পিঁপড়েদের। আমার বিশ্বাস হয়তো এই জঙ্গলের মধ্যেও এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়াবহ মাংসাশী এরা। খিদে পেলে জঙ্গলে পশু পাখিকেও দল বেঁধে আক্রমণ করে শিকার করতে এরা পিছপা হয় না। অতএব মোদ্দা কথা, আমরা এখন ভয়ঙ্কর বিপদগ্রস্ত। কিন্তু আমাদের এমত অবস্থায় ধৈর্য হারিয়ে আতঙ্কিত হলে চলবে না। ভাবনা ও চিন্তার উন্মেষ ঘটিয়ে এই বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারবো
সেটা নিয়েই ভাবা উচিত। কিন্তু আমরা এখন কি করতে পারি সেই নিয়ে তুমি কি ভাবলে গোমস? কিছু কি ভেবেছো? হাত তো ব্যথা হয়ে আসছে, এইভাবে কতক্ষণ দলের সকলে ঝুলে থাকবে? সবার শরীরেরই তো একটা ভার আছে। আর এই গুহার বাইরে কেমলিন আর কেন কিভাবে দড়ির অপর প্রান্তে বেঁধে রেখেছে সেটা কি শক্ত করে বাঁধা আছে? তাও তো আমরা বুঝতে পারছি না। আমাদের নিচ থেকে এই ঝুলে থাকার ভারে যদি ওপরে থাকা অপর প্রান্ত কোনোভাবে খুলে যায় বা দড়ির মধ্যে যদি কোনো কারণে ছিঁড়ে যায়, তবে তো আমরা সবাই নিচে থাকা ওই অগণিত মাংসাশী পিঁপড়ের মাঝে পড়ে যাব। আর ওদের উপর পড়লেই আমাদের রক্ত ও মাংস ওরা খুবলে খুবলে খেয়ে নেবে। শত শত ধারালো দাঁড়া আমাদের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে মুহূর্তে। না না, আমি ভাবতেই পারছি না সেই নিদারুণ যন্ত্রণার কথা। এখন আমরা যতক্ষণ এই দড়ি ধরে থাকতে পারবো ততক্ষণ আমাদের জীবন ও মৃত্যুর উপর ঝুলে থাকবে। না না, আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না। সমবেত কণ্ঠে দড়িতে ঝুলে থাকা বাকিরা চিৎকার করে বলে উঠল। তবে সকলের মুখে প্রচণ্ড ভয়ের ছাপ বিদ্যমান। কিন্তু এভাবে তো বেশিক্ষণ ঝুলে থাকা সম্ভব নয়। হাত যে টনটন করছে, ব্যথায় হাতের ব্যথা আরো তীব্র হয়ে উঠেছে। অনেকেই বলছে কিছু অবিলম্ব করতে হবে গোমস, হাত দিয়ে আর দড়ি ধরে রাখা সম্ভব হচ্ছে না। এই অসুবিধের মধ্যে সকলেই দেখতে পেল গুহার দুপাশে থাকা দেওয়ালের গর্তে এতক্ষণ যেসব পিঁপড়েগুলো ঘোরাঘুরি করছিল সেগুলো গর্ত থেকে বেরিয়ে আস্তে আস্তে নিচে নামছে। তারই ভিতর কিছু পিঁপড়েকে আবার ডানাওয়ালা দেখা গেল। সেই ডানাওয়ালা পিঁপড়ের মধ্যে অনেক পিঁপড়ে উড়ে এসে আবার দড়িতে ঝুলে পড়ল। আর এটা দেখেই দড়িতে ঝুলে থাকা বাকি সকলের গায়ের রক্ত হিম হয়ে গেল। কারণ দড়িতে যে পিঁপড়েগুলো এসে বসেছে, লম্বা লম্বা ডানা নাড়িয়ে সেগুলো দড়ির সবার প্রথমে থাকা কিলির দিকে এগিয়ে আসতে লাগলো। কিলি প্রচণ্ড চিৎকার করলো ভয়, কিন্তু সেই পিঁপড়েদের দল তার একেবারে এক হাতের ব্যবধানে এলে তার হাত কেঁপে উঠল এবং সে দড়ি থেকে নিচে পড়ে গেল। আর সাথে অমানসিক একটা আর্তনাদ। দলের বেশ কিছুজন নিচে তাকিয়ে দেখলো কিলি ছটফট করছে আর তার উপর সমস্ত পিঁপড়ে এসে তাকে ঘিরে ধরলো। সে ছটফট করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পিঁপড়ে কিলির গোটা দেহ নিজেদের শরীর দিয়ে ঢেকে দিল এবং কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ে ভর্তি ওই কিলির দেহটা এপাশ ওপাশ করে ছটফট করতে লাগলো এবং এক সময় নিথর ও নিস্তেজ হয়ে গেল। পিঁপড়েগুলো সেখান থেকে সরে যেতেই সেখানে একটা রক্তাক্ত নরকঙ্কালকে দেখা গেল, যা দৃশ্য বিভৎস ভয়ঙ্কর। কিলির কঙ্কাল। এই মাংসভোগ পিঁপড়ে এক টুকরো মাংস রাখেনি কিলির দেহে। দেহের পুরো মাংস কুবলে খেয়ে তবেই তারা তাকে ছেড়েছে। এই দৃশ্য দেখে অ্যানিকার সেভিয়ার নিজেদের ধরে রাখতে পারল না। ভয়ে আতঙ্কে তারাও দড়ি থেকে নিচে পড়ে গেল। কিন্তু তাদের এইভাবে পড়ে যাওয়া দেখে গোমস বাকি সকলকে বলল, তোমরা কেউ আর নিচে তাকিও না, বরং দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করো। ব্যাগের মধ্যে যে কপিকল আমি তোমাদের দিয়েছিলাম ওটাই চেষ্টা করো বের করে দড়িতে লাগাতে। কিন্তু সতর্ক থেকো, কপিকল যেন খুলে নিচে না পড়ে যায় আর তোমরাও অসাবধানতায় নিচে না পড়ে যাও। কি দুর্ভাগ্য আমাদের, যে কপিকল আমি তোমাদের দড়ি বেয়ে ওঠার সময় ব্যবহার করতে বারণ করেছিলাম, আজ এই পরিস্থিতিতে সেটাই ব্যবহার করতে হচ্ছে। আর এমনই অবস্থা, সেটা ছাড়া আমরা আর কিছুতেই এখান থেকে বেরোতেও পারবো না। তবে কপিকল বের করে সেটা কিন্তু এই দড়ির সঙ্গে শক্ত করে বাঁধবে। তারপর নিজেদের দেহকে সেই দড়ি দিয়ে শক্ত করে বেঁধে উপরে ওঠার চেষ্টা করো। বুঝতে পারছি এই কাজটি দড়ির মধ্যে ঝুলে হাত দিয়ে করা ভীষণভাবে কষ্টকর, কিন্তু মনে রেখো, মানুষের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তাই এটা তোমাদের করতেই হবে। আমার বিশ্বাস তোমরা এটা করতে পারবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই কপিকলটা বের করে সেটা দড়ির সাথে এবং নিজেদের শরীরের সাথে শক্ত করে সবাই বাঁধার চেষ্টা করো। এটা যত শক্ত হবে তত মনে রেখো এই দড়ি থেকে পড়ে যাবার ভয় অনেকখানি কমে যাবে। তাই তোমরা সবাই এটা করো।
কিন্তু কপিকল এক হাতে বের করে সেটা অন্য হাতে দড়ির সঙ্গে লাগাতে গিয়েও জনাতনার কেস নিচে পড়ে গেল একটা আর্তনাদ করে। কিন্তু গোমসের কড়া নির্দেশ মেনে কেউ আর নিচে তাকালো না, কারণ নিচে দেখলেই সকলের মনেই ভয়ের উদ্বেগ হবে। সবার মনে ওই গুহা থেকে বেরোনোর চিন্তা দূর হয়ে যাবে, সবার মনেই অযথা আতঙ্ক ছড়িয়ে পড়বে। কিন্তু এটা যেন না হয়, তাই বাকিরা গোমসের নির্দেশ মেনে নিজেদের ব্যাগ থেকে কোনো রকমে বাঁ হাত দিয়ে কপিকল বের করে। ডান হাতে সেটা দড়িতে লাগানোর চেষ্টা করতে লাগলো। কপিকলটা অনেক কষ্টে গোমস দড়িতে লাগাতে সক্ষম হলো, কিন্তু সাথে সাথেই সে নিচের দিকে তাকিয়ে দেখলো বেশ কিছু ডানাওয়ালা পিঁপড়ে নিচে এসেই রাশি রাশি পিঁপড়ের মধ্যে থেকে লাফিয়ে দড়ি দিয়ে উপরে উঠে আসছে। রীতিমতো ভয়ঙ্কর বিষয়টি। গোমসের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল। সে পিঁপড়েগুলোকে দেখেই ভয়ে দড়িতে উঠে আসা পিঁপড়েদের দিকে ব্যাগ থেকে ডান হাতের বন্দুকটা বের করে সোজা চালিয়ে দিল। একটা পিঁপড়ের গায়ে গুলি লাগলো এবং বেশ কিছুটা দড়িও বন্দুকের গুলিতে ছিঁড়ে নিচে পড়ে গেল। আর এটা দেখেই গোমস নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল সে একটা বড় সড় ভুল করে ফেলেছে। বন্দুক চালানো এখন একদমই উচিত হয়নি, তাও আবার এই দড়ির উপর, কারণ দড়ির উপর গুলি লাগলে সেটা ছিঁড়ে যাবে। যাই হোক, নিচের দিকে গুলি করা হয়েছে বলে তাও ঠিক আছে। যদি এটা উপরের দিকে হতো তবে তার দলের অনেকেই তার সাথে দড়িটা ধরে ঝুলে আছে এই গর্তের মধ্যে। যদি বন্দুকের গুলিতে দড়ি ছিঁড়ে যেত উপরে, তাহলে তো সবাই দড়ি থেকে একেবারে নিচে পিঁপড়ের ওই স্তূপের মধ্যে গিয়ে পড়তো, আর তার ফলে তারা সকলেই ওই বুভুক্ষ পিঁপড়ের শিকার হয়ে যেত। পিঁপড়েগুলো যে এতটাই বেশি ওই স্তূপের মধ্যে, তাদের নিজেদের চলাফেরার শব্দও শোনা যাচ্ছে। গোমস দেখলো ওই পিঁপড়ের চেহারা অনেক বড় বলে এদের শরীরের ভারে পায়ের আওয়াজ হয়, আর সেটা বেশ জোরেই হয়। এরা একটা চোখে একই জিনিস অসংখ্য দেখতে পায়। কাঁচ ভেঙে গেলে টুকরো টুকরো ভাঙা কাঁচে যেমন একই অবয়ব অনেক দেখা যায়, এরাও সেরকম কোনো বস্তুকে অসংখ্য দেখে। পিঁপড়ে, মাছি, মশা এইসব কীটপতঙ্গের চোখকে আবার পুঞ্জাক্ষী বলে। মানে এদের চোখ ছোট ছোট অসংখ্য চোখ দিয়ে গঠিত হয়। তবে কি তারা বুঝেছে তারা যাদের আক্রমণ করেছিল তারা তাদের গুহায় এখনো আছে? তারা কি দেখতে পাচ্ছে তাদের এই দড়িতে ঝুলন্ত অবস্থা? এরা তো তাদের আক্রমণ করেছিল, আর তারা এদের হাত থেকে বাঁচতে গুহার গর্তের মধ্যে ঝোলানো দড়িতে উঠে পড়েছে। পিঁপড়েগুলোকে বুঝতে পারেনি তাদের শিকার আর তাদের সামনে নেই। কিন্তু এই পিঁপড়েরা কেন এই গুহার গর্ত থেকে বেরিয়ে আসছে? নিচেই বা তারা জড়ো হয়ে এরকম এতক্ষণ ধরে ঘোরাফেরা করছে কেন? তবে তাদের এই অসংখ্য চোখে গোমস আর তার দলবল তাদের উপরেই দড়ির মধ্যে ঝুলে আছে, এটা কি তারা দেখতে পাচ্ছে নাকি? আর সেজন্যই কি তারা গুহার গর্তে এই মেঝে ছেড়ে দুপাশের দেওয়ালে থাকা সুড়ঙ্গ বা গর্তে আর ঢুকছে না? তাই তারা বুঝেছে এই জায়গাতে যখন উপর থেকে শিকার এসে পড়ছে, তখন এখানে শিকার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও তাদের উপরে বেশ কিছু মানুষ এসে পড়েছে, সেগুলো তারা উপর থেকে এসে পড়তে দেখেছে এবং সেগুলোকেও তারা অলরেডি নিজেদের শিকারে পরিণত করেছে। তাই তারা গুহার গর্তের নিচে থাকা ওই গোলাকৃতি মেঝে ছেড়ে দূরে যেতে চাইছে না এবং পারছে না। শত শত নিজেদের সংখ্যাকে বাড়িয়ে সেখানেই চলাফেরা করছে। গুহার দেওয়ালের মধ্যে থাকা গর্ত দিয়েও তো বেশ কিছু পিঁপড়ে তাদের আঁকড়ে ধরে রাখা দড়িতে উড়ে এসেছিল, যদিও সে পিঁপড়েগুলো আর এখন দড়িতে নেই। কিন্তু এটাও যে ঘটেছে, এটাও তো বেশ ভয়ের। গোমস সকলকে বলল, তোমরা সবাই তোমাদের টর্চটাকে নিজেদের শরীরের সঙ্গে শক্ত করে বেঁধে নাও এবং তারপর কপিকল লাগানোর চেষ্টা করো। কেউ ভয় পেও না, মনে আত্মবিশ্বাস রাখো, আমরা এই গুহার গর্ত থেকে বের হতে পারবই। আমাদের পারতেই হবে যে কোনোভাবে। গোমসের কথাগুলো শুনে দলের সকলেই নিজেদের বুকে, কেউ বা নিজেদের কপালে, কেউ বা হাতের সাথে নিজেদের সাথে থাকা টর্চগুলো শক্ত করে বেঁধে নিল। গোমস সকলকে বলল, দেখেছ, আমরা যে দড়ির সাহায্য নিয়ে এই গর্তে এখনো ঝুলে আছি, এর বহন ক্ষমতা কতটা বেশি?
এটা আমাদের এখনও সবাইকে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই দড়ি ভীষণ মজবুত, একসাথে 20-22 জন এই দড়ি বেয়ে উপরে উঠতে বা নিচে নামতে পারে। ঠিক তখনই সেপসিস বলে উঠল উপর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে। গোমস, তুমি যে এই কথাটা বলে আমার কতটা ভাবনা দূর করে দিলে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এই বিষয়টি নিয়েই এখন ভাবছিলাম ভীষণ। যদি এই দড়ি কোনোভাবে উপর থেকে হয় ছেড়ে পড়ে, আর তাছাড়া এতগুলো মানুষ আমরা পরপর একে আঁকড়ে ঝুলে রয়েছি এতক্ষণ, যদি এটা ছেড়ে পড়ে তবে কি হবে? তবে তো আমরা আর বাঁচবো না ওই নিচে পড়লে। ওই অগণিত পিঁপড়ে আমাদের খুবলে খুবলে খাবে। গোমস বলল, সবাই এবার কপিকলটা ঠিকঠাক করে দড়ির সাথে লাগানোর চেষ্টা করো। মনে রেখো, কপিকল এখন যদি আমরা ঠিকঠাক দড়িতে লাগাতে পারি তবে ওপরে উঠতে সক্ষম হতে পারি। সবাই চেষ্টা করো। নিচে এদিকে এতক্ষণ যে পিঁপড়ে চলাফেরার শব্দ আসছিল সেটাও যেন ক্রমশ আরো বেড়ে উঠেছে। কি ব্যাপার? সবাই টর্চের আলো নিচে নিক্ষেপ করলো, আর তাতে দেখলো এই গোলাকৃতি সুড়ঙ্গের দেওয়ালের গর্ত দিয়ে অসংখ্য পিঁপড়ে বেরিয়ে আসছে। সেগুলো নিচে নামছে, আর নিচে যে পিঁপড়েদের স্তূপ রয়েছে সেখানে গিয়েই মিলছে। এতক্ষণ অবশ্য এই দৃশ্য ছিল না। গর্তের ভিতর থেকে পিঁপড়েদের নিচের দিকে লম্বা লাইন করে নেমে যাওয়া এবং নিচে পিঁপড়েদের স্তূপ জড়ো হওয়া। গোমস সকলকে বলল, তোমরা সবাই একবার আশেপাশে থাকা দেওয়ালে টর্চ ঘোরাও তো। সকলেই সে নির্দেশ মেনে টর্চ ঘোরালো এবং সকলেই দেখতে পেল গুহার দেওয়ালে থাকা সব গর্ত থেকেই পিঁপড়েরা লম্বা লাইনে নিচে নেমে আসছে আর নিচে জড়ো হচ্ছে। অনেক উঁচুতে থাকা গর্ত থেকেও এই পিঁপড়ে দেওয়াল ধরে নিচে নামছে। আরও কিছুক্ষণ ভালো করে দেখে গোমস বলল, তাড়াতাড়ি কপিকল লাগানোর চেষ্টা করো সবাই, আর এখানে বেশিক্ষণ থাকলে ওই পিঁপড়ের কবলে আমরা পড়ব। সেপসিস বলল, পিঁপড়েগুলো তো দলবদ্ধভাবে নিচে নামছে সারি দিয়ে, আমাদের থেকে এখনো অনেক দূরেই আছে। এতে ভয়ের কি দেখলে বুংস? গোমস একটু রাগান্বিত কণ্ঠে তাকে বলল, তুমি কি তোমার দড়ি বেঁধেছো? সেপসিস বলল, হ্যাঁ, এই লাগাতে পারলাম। তাহলে আর কিছু না ভেবে ওটা দেখে নাও ভালো করে। তোমার শরীরের সঙ্গে লাগানো দড়ির সাথে শক্ত করে, এমনকি এই ঝুলন্ত দড়ির গায়ে কপিকলটা যেখানে লাগিয়েছো সেখানে শক্ত করে লাগানো আছে কিনা। সেপসিস বার কয়েক নিজের শরীরের সাথে দড়ির বাঁধন এবং দড়ির সাথে লাগানো কপিকলটা ঠিকঠাকভাবে আটকেছে কিনা সেটা ভালো করে পরীক্ষা করে বলল, হ্যাঁ গোমস, সব ঠিকঠাক আছে। এই দেখো, এটি ঘুরিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করছি। বলেই যশে কপিকলের সাহায্য নিয়ে নিজে কিছুটা ঝুলন্ত দড়ি বেয়ে উপরে উঠল। গোমস এবার সকলের উদ্দেশ্যে বলল, তোমাদের সকলের কি শরীরের সাথে কপিকলের বাঁধা হয়েছে? সবাই সমবেত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ গোমস, আমারও হয়ে গেছে। চলো এবার উপরে উঠতে থাকো, তবে আস্তে আস্তে শক্ত করে ধরে দড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। তুমি ভয়ের কি দেখলে গোমস? এবং আমাদের তাড়া দিচ্ছ ওপরে ওঠার জন্য কপিকলের সাহায্যে, সেটা তো বললে না। সেক্টিন বলল কথাগুলো। গোমস বলল, নিচে পিঁপড়েগুলো আশপাশ থেকে কেন জড়ো হচ্ছে জানো? ওগুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। ওইভাবে জড়ো হয় এবং নিজেদের সংখ্যাকে বাড়ায়। ওগুলো আস্তে আস্তে উপরে উঠছে। কথাটা বেশ ভয়ের সুরেই বলে ওঠে সেক্টন। গোমস বলল, হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে উপরে উঠছে। আমি গর্তের নিচে মাটি ঘেঁষে একেবারে গর্তের দেওয়ালের উপর মার্কার দিয়ে একটা দাগ কেটে রেখেছিলাম। যখন আমরা এখানে মিট করব বলে সুড়ঙ্গর বিভিন্ন গুহা দিয়ে বিভিন্ন দিকে চলে গিয়েছিলাম, তখন আমি জায়গাটা চিনে রাখার জন্য ওই রকম একটা সম্পূর্ণ আলাদা রকম স্থানে দাগটা কেটে রেখেছিলাম। ভেবেছিলাম যদি গুহার মধ্যে পথ হারিয়ে ফেলি কিংবা এই স্থানেই আবার ফিরে এসে জায়গাটাকে না চিনতে পারি, তাই এই ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম। আমি যখন এই দড়িতে নিচে ওই পিঁপড়েদের ভয়ে লাফিয়ে উঠি, তখন থেকেই আমার চোখ ছিল দেওয়ালের গায়ে আমার লেখা ওই চিহ্নটার দিকে। চিহ্নটাকে দেখতে পাচ্ছিলাম এবং তার আশপাশ দিয়ে পিঁপড়েগুলো তাদের স্তূপের ওপর দিয়ে ঘোরাঘুরি করছিল। কিন্তু এখন দেখলাম সে স্তূপ অনেকটাই উঠে এসেছে ওপরে, এই গোলাকৃতি সুড়ঙ্গের মাঝে। সুড়ঙ্গের পাশে থাকা দেওয়ালের দাগটা আর দেখতে পাচ্ছি না। মানেটা এবার বুঝতে পারছো? ওই পিঁপড়েরা নিজেদের স্তূপকে বাড়িয়ে ক্রমশ উপরের দিকে উঠে আসছে।
রাশি রাশি লক্ষ লক্ষ পিঁপড়ে একে অপরের উপর উঠে চলে ফিরে বেরিয়ে এবং দুপাশ থেকে ক্রমাগত মিলিত হয়ে আস্তে আস্তে একের পর আরেক উঠে ওপরের দিকে উঠছে। এইভাবে উঠতে উঠতে আমাদের এই ঝুলন্ত দড়ির শেষ নাগালটা যদি হাতে পেয়ে যায়, তবে এই দড়ি বেয়ে ওরা ওপরে উঠে আসবে। তখন কিন্তু আর ওদের কিছুতেই আটকানো যাবে না। ওরা দড়ি বেয়ে এসে আমাদের উপর আক্রমণ করে বসবে। হয়তো তাতেই মৃত্যু ঘটবে আমাদের। তাই দেখছো তো আমাদের এই ঝুলন্ত দড়ির শেষ প্রান্ত কোথায়, এবং স্তূপ থেকে তার এখনও 10-12 হাত তফাতে। এই তফাতে ওদের স্তূপ আস্তে আস্তে এখনও কিছুটা সময় লাগবে। ততক্ষণে সবাই চেষ্টা করো কপিকল চালিয়ে দড়ি বেয়ে যতটা পরিমাণ উপরে ওঠা যায়। এই সময়টাই আমাদের এখান থেকে বেরোনোর একটা শেষ সুযোগ। এর সদ্ব্যবহার এখনই আমাদের করতে হবে। এনিক, তুমি দড়ির একেবারে উপরে আছো, চেষ্টা করো যত দ্রুত এই সুড়ঙ্গের মুখে পৌঁছানো যায়। গোমস সকলকেই আগে ভাগে বলে রেখেছিল কেউ যেন নিচে না নামে। সবার লক্ষ্য শুধু স্থির হয়ে থাকে ওই সুড়ঙ্গের ওই গোলাকৃতির মুখের দিকে। সেটাই সবাই অনুসরণ করছিল এবং দড়ি বেয়ে কপিকলের সাহায্যে উপরে উঠতে লাগছিল। এইভাবে অনেকক্ষণ চলার পর এনিকের মুখ থেকে একটা আনন্দের হাসি বেরিয়ে এলো। সে প্রায় অট্টহাসিতে ফেটে পড়ে বলল, এই যে আমি এসে পড়েছি গুহা মুখে, আমি এবার বেরিয়ে যাব গোমস। নিচ থেকে গোমস বলল, হ্যাঁ, খুব সাবধানে বেরিয়ে বাইরে চোখ রেখে দেখো কেন আর কেমলিন কোথায় গেল। মুহূর্তের মধ্যে এনিক গুহা মুখে পৌঁছে সেই গোলাকৃতি গুহার মুখ দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং তারপরেই সকলে একটা তীব্র আর্তনাদ শুনতে পেল গুহা মুখের বাইরে। সবার দৃষ্টি তখন গুহা মুখের দিকে। কি হলো বাইরে? এনিকের আর্তনাদ তো। কেন বাইরে গিয়ে সে এইভাবে চিৎকার করে উঠল? সে কি বিপদে পড়ল? তবে বাইরেও কি তবে বিপদ রয়েছে? কিন্তু কিসের বিপদ? সবাই বাকরুদ্ধ, ভ্যাবাচাকা খেয়ে গেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ কপিকলের ক্যাঁচ ক্যাঁচ শব্দে সকলের মধ্যেই নিশ্চুপ নিথর ভাব কাটল। দেখা গেল একদমই দড়ির নিচে থাকা গোমস তার কপিকলের সাহায্যে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে উপরে আসছে। তার সামনে থাকা কেলের পাশে পৌঁছে গোমস সকলকে বলল, মনে হচ্ছে এনিক বিপদে পড়েছে। তোমরা সবাই এভাবে থেমে গেলে কেন? দ্রুত চলো এই সুড়ঙ্গের মুখে। সেখানে আমাদের পৌঁছে বেরোতে হবে। দেখতে হবে এনিকের কি হলো, কেন সে এভাবে চিৎকার করে উঠল। আর কেমলিন আর কেন, তাদের এই দড়ি টেনে আমাদের তোলার কথা ছিল, তাদেরই বা কি হলো? আমাদের দেখতে হবে। এভাবে থেমে থাকলে আমাদের চলবে না। সেপসিস, ওপরে ওঠো। দলের সবাই থেমে না থেকে কপিকলের সাহায্যে দড়ি ধরে এগোতে থাকো। নিচে দেখতে পাচ্ছ তো পিঁপড়েদের চলাফেরার স্তূপ কতটা বেড়ে উঠেছে? ওরা কিন্তু ওদের কাজ ঠিক করে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওরা আমাদের এই ঝুলন্ত দড়ি ধরে উপরে আসতে চাইছে। ওরা বুঝেছে ওদের সামনে এই দড়ি রয়েছে। মনে হয় আমরা যে ওদের শিকার আর এই দড়িতেই ঝুলে আছি সেটাও আঁচ করতে পেরেছে। তাই ওদের সংখ্যা বাড়িয়ে ওরা এই দড়ির কাছে এসে পৌঁছতে চাইছে কোনোভাবে। এই দড়ির কাছে এলেই ওরা কিন্তু দড়ি বেয়ে উপরে আসবে। আর আমরা যদি সেই সময়ের মধ্যেও এর থেকে না বেরোতে পারি, তবে আমরা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য দায়ী থাকব। আর সেটা আমাদের কাছে নিজেদের একটা বড় দুর্ভাগ্য। ভেবে দেখো, পিঁপড়েগুলো কিন্তু আমাদের সময় দিচ্ছে। ওরা যতক্ষণ না দড়ির ঝুলন্ত শেষ প্রান্তে পৌঁছতে পারছে ততক্ষণ এখান থেকে নিরাপদে বেরিয়ে যাবার, আর আমরা মানে মানুষ পৃথিবীতে সমস্ত জীবের মধ্যে সেরা জীব, সেই জীব এমন একটি ক্ষুদ্র প্রাণীর কাছে হেরে যাবে? না, এটা কখনোই সম্ভব হবে না। আমরা হারবো না, কিছুতেই না। যাই হোক, যাই হয়ে যাক। এরকম মনে জোর দিয়ে কথাটা বলেই সবাই আবার এগোতে লাগলো দড়ি ধরে। কিন্তু হঠাৎ ওদের দলের মাঝে থাকা এবং গোমসের ঠিক উপরে থাকা কেলের কপিকল হঠাৎ আলগা হয়ে দড়ি থেকে খুলে আসে এবং সে দড়ি থেকে আচমকা নিচে পড়ে যায়। কেউ আর নিচে তাকায় না, কারণ কি ঘটবে এবার সেটা তো সবাই জানে। গোমস সকলকে বলে, দ্রুত তোমরা উপরে ওঠো, কেউ থেমে থেকো না। নিচ থেকে হঠাৎ বন্দুকের আওয়াজ পেয়ে সবাই এবার নিচের দিকে তাকায়
এবং সকলেই দেখতে পায় সেই মাংসাশী পিঁপড়ে স্তূপের মধ্যে থেকে উঠে একটা মানুষ আর্তচিৎকার করছে এবং বন্দুকের গুলি এলো পাথারি নিক্ষেপ করছে। খানিকক্ষণ সেই স্তূপের উপর চলাফেরা করতে করতে একসময় নিস্তেজ হয়ে স্তূপের মধ্যে পড়ে গেল। তবে এদিকে এক কাণ্ড ঘটেছে। এলো পাথারি গুলি বর্ষণে একটা গুলি ছিটকে এসে সেপসিসের ডান পা জখম করে দিয়েছে। যন্ত্রণায় সে ছটফট করছে, তবু ডান হাত দিয়ে শক্ত করে দড়ির সাথে বাঁধা কপি কলটা আঁকড়ে ধরে রয়েছে। গোমস বলল, পিঁপড়ের স্তূপে পড়া মাত্রই কেলের সারা শরীর থেকে মাংসাশী পিঁপড়েগুলো মাংস খুবলে খেতে আরম্ভ করে। আর এই তীব্র যন্ত্রণা সে সহ্য করতে না পেরে গুলিবর্ষণ এলো পাতাড়ি চালায়। ও কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না তখন, কারণ ওর চোখে মুখে তখন ওই পিঁপড়ে মাংস খাচ্ছে। নিজেরাই তো দেখলে, পিঁপড়ের স্তূপের মধ্যে পিঁপড়ে ভর্তি ওর দেহটা কেমন ছটফট করছিল এবং দৌড়াদৌড়ি করছিল। ওর মৃত্যুটা সত্যি ভয়ঙ্কর হলো। এভাবে যে হঠাৎ করে ওর মৃত্যু হবে ও কিন্তু নিজেও জানতো না। কিন্তু এদিকে ওর এলো পাথারি গুলিবর্ষণে সেপসিসের পা জখম হলো। সেপসিস, তুমি কিন্তু থেমো না, এই ব্যথা নিয়েই চেষ্টা করো। মনে রেখো, তোমার প্রাণ এখনো তোমার মধ্যেই আছে, তাই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তুমি হারবে না। চেষ্টা করবে এই সুড়ঙ্গ থেকে বেরোনোর। তুমি অনেকটাই উঠেছ, আর একটু, বাস আর একটু। গোমসের উদ্বুদ্ধ করা কথাগুলো শুনতে শুনতে সেপসিস বলল, পায়ে খুব যন্ত্রণা গোমস, কিন্তু তবুও আমি এই গুহা থেকে বেরোবই। বলেই কপিকলা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সে দড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। গোমস বলল, সাব্বাস সেপসিস, এই তো এই রকমই মনোভাব থাকা উচিত। ওই তো তুমি পৌঁছে গেছো। হ্যাঁ, আর একটু বাস। এইভাবে ওরা সকলেই প্রায় আস্তে আস্তে সেই গুহার মুখে এসে পৌঁছয়। তারপর গুহা থেকে এক এক করে বাইরে বেরিয়ে যায়। সবার শেষে থাকা গোমস যখন গুহা মুখ থেকে বেরোনোর জন্য উদ্যত হয়, ঠিক তখনই সে একবার নিচে তার ঝুলন্ত দড়িটা তাকিয়ে দেখতে গিয়ে দেখে নিচ থেকে এবার আস্তে আস্তে সেই পিঁপড়ের একটা দল করে সবে দড়িটা ধরে এগিয়ে আসতে শুরু করেছে। বিষয়টি দেখেই একটু দ্রুততার সঙ্গে সে সেই গর্তের সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে সকলকে বলে, পিঁপড়েগুলো দড়ির নাগাল পেয়েছে এবং সেগুলো উপরে উঠে আসছে। এইমাত্র গুহা থেকে বেরোনোর আগেই দেখলাম দড়ির একেবারে নিচের প্রান্তে বেশ কতগুলো পিঁপড়ে জড়ো হয়ে দড়ি ধরে উপরে আসছে। কিন্তু ওদের এত সহজে আমি আমাদের কাছে পৌঁছতে দেব না। বলেই সে নিজের কোমরে গোঁজা বন্দুকটা বের করে। সেটা নিয়ে গুহার মুখে ঝুলন্ত দড়িটার গায়ে কতগুলো গুলি নিক্ষেপ করে পর পর, আর তাতেই দড়িটা গুলি বর্ষণে ছিঁড়ে নিচে পড়ে যায়। সেটা দেখে গোমস স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে বলে, যাক, তবে পিঁপড়েগুলোর উপরে ওঠার চেষ্টাকে ব্যর্থ করলাম এবং ওদেরকেও আমাদের পিছনে আসার জন্য নতুন কিছু ভাববার সুযোগ দিলাম নতুন করে। ওগুলো আশা করি এবার অন্য কিছু ভাববে, কিন্তু এবার আমাদেরকেও অন্য কিছু ভাবতে হবে। কোথায় সেপসিস, কেমলিন আর কেনি বা কোথায়? প্রশ্নগুলো করে গর্তের মুখটাতে ভালো করে দেখে, কিন্তু কোথাও কিছু তারা দেখতে পায় না। অবশেষে সেই গর্তের দুপাশে যে আরো দুটো গর্ত ছিল, তার মধ্যে ডান দিকের গর্তের কাছে গিয়ে সেক্টন বলল, গোমস, গোমস, দ্রুত এদিকে আসো। হঠাৎ করেই চিৎকার করে। সেই সেক্টনের গলা শুনে গোমস এবং দলের বাকিরাও ছুটে সেক্টনের কাছে গিয়ে দেখে ডান দিকের গর্তের ভেতরে প্রায় 2 হাত দূরে একটা মানুষের পা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে একটা মানুষকে কে যেন ওই গর্তের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। তবে পাটা নিথর, নিশ্চল এবং পায়ের মধ্যে পড়া জুতোটা সবাই চিনতে পারল এটা সেপসিসের পায়ের। গোমস কিছু একটা আন্দাজ করে দলের সকলকে বলল, চলো সবাই, আমরা দ্রুত এই জায়গাটা ছেড়ে দিই। সেপসিস সেই মাংসাশী পিঁপড়ের শিকার হয়েছে। পিঁপড়েগুলো সেপসিসকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং এখন তার মৃতদেহটা সকলে মিলে টেনে নিচে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে দেহটাকে নিজেদের গর্তে ঢুকিয়ে নিরাপদে খেতে চায় ওরা। ওরা শিকার পেয়েছে, সহজে আর উপরে উঠে আসবে না। আমরাও এখান থেকে পালানোর সুযোগ পাবো। এই জায়গা থেকে দ্রুত সরে পড়াই এখন বুদ্ধিমানের কাজ হবে।
আর সেপসিসের মৃতদেহ দেখে আন্দাজ করতে পেরেছি কেমলিন আর কেনকেও বোধহয় এই পিঁপড়ে আক্রমণ করে মেরে ফেলেছে। গুহার মধ্যে নামানো দড়ির অপর প্রান্ত তো দূরে, ওই দেখো গাছের সাথে ঠিকই বাঁধা রয়েছে। গোমস সকলকে সেদিকেই যাবার নির্দেশ দিল এবং এই নির্দেশ পেয়ে সবাই সেদিকেই চলল। গাছের গুঁড়িটির দিকে ওরা সবাই এগিয়ে দেখতে পেল গুঁড়িটির সঙ্গে দড়ি শক্ত করে বাঁধা রয়েছে। আশেপাশে ঝোপঝাড়ে তেমন কোনো কিছুই তারা পেল না। গোমস বলল, এখন আমরা যা দেখছি তাতে দুটো সম্ভাবনা প্রবল বলে দেখা যাচ্ছে কেন আর কেমলিনকে নিয়ে। হয় ওরা দুজনেই পিঁপড়েদের শিকার হয়েছে। ভুললে চলবে না, আমরা যে মাঝের গর্তে নেমেছিলাম তার দুপাশেও দুটি একই ধরনের গর্ত ছিল, যার একটির মধ্যে সেপসিসের নিথর দেহকে টেনে নিয়ে গেছে ওই পিঁপড়ের দল। এতে অন্তত এটা তো সবাই বুঝতে পারছো, পাশের ওই দুটি গর্ত ওই পিঁপড়েদের মাঝের গর্তর মতোই থাকবার স্থান। কেমেলিন আর কেনকেও হয়তো বাইরে ওই পিঁপড়ে আক্রমণ করে মেরে ওদের গর্তে ঢুকিয়েছে, আর না হলে তারা বাইরে কোনো বিপদের ভয়ে পালিয়েছে। কিন্তু প্রশ্ন এখন, এই জঙ্গলে এই মাংসাশী পিঁপড়ে ছাড়া অন্য আর কি ধরনের বিপদ থাকতে পারে, সেটাই আমি ভেবে চলেছি বারবার। সাঁওতাল আদিবাসী সর্দারটা আমাদের বলেছিল ওদের দেবতা নাকি কোটি কোটি এই পাহাড় জুড়ে রয়েছে, যাদের হাত থেকে আমরা কখনোই নিস্তার পাব না। এই যে পিঁপড়ে আমরা এই জঙ্গলে আগে এবং এই গর্তের মাঝে দেখেছি, এই পিঁপড়ের সংখ্যাও তো অনেক, কোটি কোটি বলা চলে। এই পিঁপড়েই কি তবে ওদের দেবতা, নাকি এই পিঁপড়ে ছাড়া আরো অন্য কিছু আছে? তবে এই জঙ্গলে এত দূর উঠে এসে আমরা পথের মাঝে বেশ কিছু ঢিবি দেখেছিলাম, যার মধ্যেও প্রাণীর হাড়গোড় দেখেছি আমরা। সেই ঢিবিগুলো কি এই একই পিঁপড়েরই? যদি এক হয় তবে বলতে হবে এই পিঁপড়ে ঢিবি করেও যেমন নিজেদের বাসস্থান করতে পারে, তেমনি আবার মাটি খুঁড়ে গর্ত বানিয়েও তার মধ্যে থাকতে পারে। তবে পিঁপড়েগুলো কার্নিভোরাস। সেক্টন বলল, একটু তুমি ভুল বললে গোমস। পিঁপড়েগুলো শুধুমাত্র কার্নিভোরাস নয়, তার চেয়েও বেশি ম্যান ইটার। আর এই পাহাড়ে থাকলে ওরা আমাদের সহজে ছাড়বে না। বরং চলো আমরা এবার এই মুহূর্তে এই পাহাড় থেকে নেমে পড়ি। ওই পিঁপড়েদের সম্মুখীন আমি আর হতে চাই না। যেভাবে চোখের সামনে আমাদের দলের লোকদের খুবলে খুবলে ওদের খেতে দেখেছি, তাতে আমার পিলে ভীষণ চমকে গেছে। বেশ ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলে সেক্টন। গোমস তাকে বলে, কিন্তু আমরা তো জানতেই পারলাম না সর্দারের বলা কথা অনুযায়ী কি তাদের গুপ্তধন। সেই গুপ্তধন চোখে না দেখে বা তার হদিশ না নিয়ে এখনই চলে যাব? না সেক্টর, তোমার কথায় যুক্তি থাকলেও আমি আমার ডাকাতি জীবনে কখনো কোনো কাজ অসম্পূর্ণ রাখিনি, অন্তত রত্নভাণ্ডার লুঠের অভিযানে। তা তোমরা জানো, তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি তোমাদের সর্দার হয়ে এটি বলছি, এই গুপ্তধনের হদিশ খুঁজেই এবং তার আহরণ করেই আমি এ পাহাড় ছাড়ব। এত সাহস এবং আত্মবিশ্বাসের সাথে কথাগুলো দলের সকলেই শুনে বলল, না না, আমরা আর কোথাও যাব না, আমরা তোমার এই কাজে পাশে থাকব। সেক্টন বলল, আমাকে মাফ করো গোমস। এতদিন তোমার রত্ন ভাণ্ডার লুঠের সমস্ত অভিযানেই আমি তোমার পাশে থেকেছি, কিন্তু আজ আর থাকতে পারছি না। আমি চললাম। আমি পাহাড়ের কিনারে কোনো নিরাপদ স্থান খুঁজে সেখানে তোমাদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলছি, তোমরা যা আহরণ করবে পাহাড় থেকে, তার উপরেও আমার কোনো লোভ থাকবে না। এটা আমি তোমাদের বলে গেলাম। কথাটা বলেই সেক্টন সামনে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল দৌড়ে। গোমসও তখন তার পিছনে ছুটল। সেক্টন, দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে যে গর্ত থেকে নিয়ে আসা তলোয়ারটা রয়েছে ওটা দিয়ে যাও। ওটা যে আমি পরীক্ষা করব বলেছিলাম। কিন্তু কে শোনে কার কথা? সেক্টন তখন অনেকটাই ছুটে দূরে চলে গেছে গোমসের থেকে। সে সেভাবেই দূরে আরো ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। যা বলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গোমসের মুখ থেকে। হেনরিয়ার ম্যাথিউস চিৎকার করে গোমসকে বলে, গোমস গোমস, সেক্টন যে পালিয়ে গেল, ওকে তুমি ধরলে না? ওর কাছে যে তোমার পরীক্ষা করার জিনিস ছিল। গোমস,
একটা হতাশা ভরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, ওকে এমনি আর ধরলাম না। যার দল ছেড়ে যাওয়ার ইচ্ছা জেগেছে তাকে আর কেন বাঁধবো? তাছাড়া সেক্টরের ইচ্ছা তো তার ব্যক্তিগত, আমি কারোর পার্সোনাল ইচ্ছা থাবা বসাতে পারি না। সুতরাং এখন আর ওর কথা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। চলো এবার এই জঙ্গলের মধ্যে দিয়ে যাই। ওরা সামনে একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে লাগলো। গোমস বলল, এই পাহাড়ের উপর উঠে অনেকটাই জঙ্গল পেরিয়ে আমরা এসেছি এখানে, সুতরাং দিক আর ঠিক রাখা যাচ্ছে না আমরা প্রথম থেকে কোন পথে কোন দিক ধরে এগোচ্ছি। শুধু এটা বোঝা যাচ্ছে পাহাড়ের মাঝে মাঝে উঁচু এই পথ দেখে যে আমরা এই পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে উপরে উঠছি। কিন্তু আমরা এভাবে আর কত উপরে উঠব গোন্স? স্যাক্সন কথাটা বলে ওঠে। চলো যতদূর উপরে ওঠা যায়। এখন হবে বিকেল 5টা বাজে, দিন শেষ হতেও এখনও অনেকটাই সময় রয়েছে। আলো যতক্ষণ রয়েছে সেই আলোতে আমরা যতদূর এগিয়ে যেতে পারি ততটাই চেষ্টা করা উচিত। এভাবে চলতে চলতে ওদের দিন শেষ হলো। একটা পাহাড়ি জায়গায় এসে, যেখানে আশেপাশে জঙ্গল খুব একটা নিবিড় নয়, অনেক দূর ফাঁকা জমি বিস্তৃত হয়ে রয়েছে সেখানে। জায়গাটা একেবারেই ফাঁকা এবং সম্পূর্ণ আলাদা। এতক্ষণ আমরা এই পাহাড়ে উঠে আসতে যেসব পথ পেরিয়ে এসেছি তাতে ঠিক এরকম জায়গা আগে কখনোই দেখতে পাইনি। আমার মনে হচ্ছে আমরা পাহাড়ের একেবারে চূড়ায় এসে গেছি। সামনে দেখো, ওই তো ওই দিকে একটা জঙ্গল দেখা যাচ্ছে। ওখানেও বা ওর ভিতরেও গাছপালা বেশ একটা নিবিড় নয়। ওই পথ ধরে হয়তো সামান্য গেলেই এই পাহাড়ের একেবারে চূড়ায় আমরা পৌঁছে যেতে পারবো। এই পাহাড়ের একেবারে উপরে উঠতে সক্ষম হয়ে গেলাম। আজ আপাতত এই স্থানেই তাঁবু ফেলে রাতটা কাটাই। আগামীকাল ওই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে দেখব সত্যি কি ওই পথ পাহাড়ের একেবারে চূড়ায় যাচ্ছে কিনা। অনেকটা পথ আমরা এসেছি, সবাই বেশ ক্লান্ত। আজ সকলেই বিশ্রাম নাও। আচ্ছা গোমস, তুমি যে জঙ্গলের পথ দেখালে, ওখান দিয়ে যেতে যেতে সত্যি যদি আমরা এই পাহাড়ের চূড়ায় পৌঁছাই, তারপর আমরা কি করব? সামনে তো আর এগোনোর পথ থাকবে না। স্যাক্সন বলল কথাটি। তাহলে আমরা এবার নিচে নামব। আমরা তো পুরো পাহাড় ঘুরে নিলাম, কিন্তু গুপ্তধনের ভাণ্ডারের হদিশ পেলাম না। এর মানে কি দাঁড়ালো? এই পাহাড়ে কি সত্যি গুপ্তধন নেই? সর্দার সাঁওতালিটা আমাদের মিথ্যা বলেছিল? বলো তোমরা, এটাই কি তোমরা ভাববে বা ভাবছো? প্রশ্নটা একরকম দলের সকলের দিকে ছুঁড়ে দিয়ে বলে ওঠে গোমস। তখন চারিদিকে অন্ধকার বেশ নেমেছে। দলের সকলেই এক হয়ে বসেছে। সামনে কাছের জঙ্গল থেকে বেশ কিছু কাঠ জোগাড় করে এনে আগুন জ্বালানো হয়েছে। দাও দাও করে সে আগুন জ্বলছে সকলের মাঝে। কিছু দূরে বড় একটা তাঁবু করা, সকলের থাকার জন্য। ঝিঝি পোকার ঐক্যদান শুরু করে দিয়েছে নিজেদের আশেপাশে। আকাশের বুক থেকে এক ফালি চাঁদ উঁকি দিয়েছে। ঠিক তখনই বহু দূর থেকে একটা মনুষ্য কণ্ঠে আর্তচিৎকার ভেসে আসে। বহু দূর থেকে এলেও সে শব্দের প্রবলতা সবাইকে চমকে দেয়। গোমসের চোখ বড় বড় হয়ে ওঠে। সেই মনুষ্য কণ্ঠে হওয়া শব্দটা শুনেই গোমস দ্রুত উঠে আওয়াজটা যেদিক থেকে আসছিল সেদিকে খানিকটা এগিয়ে যায়। দলের বাকিরা তাকে অনুসরণ করে। গোমস একটু চারপাশে তাকিয়ে দেখে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর তার মধ্যে রয়েছে দুর্ভেদ্য অন্ধকার। স্যাক্সন গোমসের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, আওয়াজটা সেক্টলের মা? একদম ঠিক বলেছ, আমিও সেটাই যাচাই করতে ওখান থেকে উঠে এলাম। তার মানে শ্যাকটনের কি কোনো বিপদ হলো? তাই হয়েছে মনে হচ্ছে, কিন্তু এখন রাত, আর আওয়াজটা যেদিক থেকে এসেছে সেদিকে দেখতে পাচ্ছ কেমন অন্ধকার। ওইখানে গিয়ে এত রাতে দেখাটা ঠিক হবে না। তাছাড়া আওয়াজ শুনে হয়তো দিক নির্ধারণ করা যায়, মানে সেটা কোন দিক থেকে আসছে এটা বোঝা যায়, কিন্তু দূরত্ব আন্দাজ করা যায় না। তাই আমরা আগামীকাল এখান থেকে তাঁবু গুটিয়ে জঙ্গলের ওই দূরে ওই দিকে এগোবো। দূরের জঙ্গলের দিকে আঙুল নির্দেশ করে কথাটা বলে ওঠে গোমস। সবাই সেদিকেই দৃষ্টিপাত করে। সেদিন রাতে শুয়ে শুয়েও গোমস এই মনুষ্য কণ্ঠে শোনা চিৎকারের কথাটা নিয়ে ভাবতে লাগলো অনেকক্ষণ। দলের তখনও সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ পাশ থেকে স্যাক্সনের গলা শুনে সে চমকে ওঠে। কি গোমস, তুমি ওই চিৎকার নিয়েই ভাবছো? এখনো ঘুমাওনি? হ্যাঁ, ওটা নিয়েই ভাবছিলাম। ওটা কি সত্যি সেক্টনের গলা তো, না অন্য কিছু? আর সেক্টনের গলা যদি হয় তবে সে কেন এরকম আর্তচিৎকার করে উঠল বলতো?
এটাই মাথায় ঢুকছে না। যাই হোক, তুমিও এখনো ঘুমাওনি? তোমার চোখ বোঝা দেখে আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো। না গো, আমিও এখনো ঘুমাইনি। আসলে আমার চোখেও ঘুম নেই। আর তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি, চোখ বুজে বুজে। সেক্টন আমাদের ছেড়ে চলে গিয়ে বড় ভুল করলো। তোমার কি মনে হয়, যেদিক থেকে চিৎকার এসেছিল সেদিকে গেলেই কি আমরা এই চিৎকারের কোনো হদিশ খুঁজে পাবো? দেখো, আমরা এই পাহাড়ের একেবারে চূড়ায় এসে পৌঁছেছি, কিন্তু এত দূর এসেও আমরা যখন গুপ্তধন পেলাম না, তখন তো আর আমাদের এখানে থেমে থাকলে চলবে না। আমাদের এবার নিচের দিকে নামতেই হবে। আর চিৎকার যেদিক থেকে এসেছিল আমরা ওই পথ ধরেই আগামীকাল নিচে নামব। দেখি না, কিছু তো অন্তত পাবই বলে আমার বিশ্বাস, হয়তো কোনো কিছুর প্রমাণ। তবে চিৎকারের শব্দ অনুসরণ করে আমরা কতক্ষণ সঠিক পথ অবলম্বন করতে পারবো সেটাও একটা বড় ভাববার বিষয়। কারণ আমরা চিৎকার শুনেছি রাতে, আর রাতের বেলা সব কিছু শান্ত হয়ে যায়। তখন বহু দূর থেকে আসা শব্দ বেশ ভালোভাবেই কানে এসে পৌঁছায়। আর এই দূরত্ব বহু দূর থেকে এলেও সেটাকে রাতের পরিবেশে মনে হয় খুব কাছ থেকে শব্দ আসছে। আমরা শব্দ শুনে হয়তো ভেবেছি শব্দটি খুব কাছ থেকে এসেছে, কিন্তু তা নাও হতে পারে। তাই আমাদের কতটা পথ যে অতিক্রম করতে হবে তা আমরা নিজেরাই জানি না। তবুও আমরা ওই পথেই নামব, যদি সেক্টনকে ফিরে পাই। আস্তে আস্তে পরের দিন খুব ভোরেই দলের সবাই সেই পাহাড়ের খাটানো তাঁবু গুটিয়ে নিচে নামতে শুরু করে। গোমস আগে আগে সকলকে পথ দেখিয়ে নিয়ে যায়। প্রায় 1-1.5 ঘন্টা চলার পর হঠাৎ জঙ্গলের মধ্যে ওরা সবাই একটা চকচকে বর্ষা পড়ে থাকতে দেখে। বর্ষার সারা গা দিয়ে রোদের আলো পড়ে আলোকের ঝলকানি ঝিলিক খেলছে চতুর্দিকে। সেই ঝলকানি প্রথমেই দেখতে পেয়ে চিৎকার করে সকলকে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই দেখ, পেয়েছি, সেক্টনের হাতের সেই বর্ষা। সকলেই সেখানে পৌঁছে এইদিক ওদিক খুঁজতে লাগলো। গোমস তলোয়ারটি হাতে তুলে নিয়ে বলল, ভালো করে আশেপাশটা দেখো। বর্ষা যখন এখানে পাওয়া গেছে তখন সেক্টন নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে। গোমস ভালো করে বর্ষাটা পরীক্ষা করে। তার মাথার এক পাশে শুকে শুকে বলল, মনে হচ্ছে বর্ষাটা দিয়ে কোনো কিছুকে আঘাত করা হয়েছে। কিছু দূর থেকে স্যাক্সন কথাটা শুনতে পেয়ে গোমসের দিকে এগিয়ে এসে বলল, কোনো কিছুকে আঘাত করা হয়েছে মানে? দাঁড়াও দাঁড়াও, বর্ষার এই কোণাটা দেখো, কেমন একটা পিচ্ছিল পদার্থ রয়েছে। গোমস স্যাক্সনের কথায় বর্ষার কোণটা ভালো করে তাকিয়ে দেখল। সেখানে একটা হলুদ তরল পদার্থ লেগে রয়েছে। পদার্থটায় হাতের আঙুল স্পর্শ করে গোমস বলল, একদম তরল নয়, চটচটে আর পিচ্ছিল পদার্থটি। কিন্তু এটা কিসের হতে পারে বলো তো? বুঝতে পারছি না। হঠাৎ করে মেন্ডেস, যে দলের মধ্যে খোঁজাখুঁজি করতে করতে সেই জায়গার বাম দিকে সামান্য দূরে চলে গিয়েছিল, সেখান থেকে সে জোরে চেঁচিয়ে বলে ওঠে, সবাই একবার এদিকে আসো, দ্রুত দ্রুত। কথাটা শুনেই সবাই তড়ি ঘড়ি করে মেন্ডিসের দিকে ছোটে। গোমস আর সেক্টনও দলের পিছু নেয়। সবাই গিয়ে দেখে জঙ্গলের মোটা একটা বটগাছের পিছনে গাছটাকে প্রায় আঁকড়ে ধরে একটা মাটি দিয়ে বানানো ঢিবি প্রায় 7 ফুট পর্যন্ত উঠে গেছে। ঢিবিটা নিচে সরু হয়ে উঠে উপরে কিন্তু বেশ চওড়া এবং বিস্তৃত হয়ে দাঁড়িয়েছে। মানে তার উপরের মুখের দিকটা বেশ গোলাকৃতি হয়ে বেশ বিস্তৃত হয়েছে। গোমস বলল, এইরকম ঢিবি আগেও আমরা জঙ্গলে দেখেছি, তবে এত বড় এবং লম্বা ও উঁচু ঢিবি আগে দেখিনি। সম্ভবত গাছটাকে আঁকড়ে এটা করা হয়েছে বলে এটা অনেক উঁচু হয়েছে। ঢিবির চারদিক এবং আশপাশটা আরো ভালো করে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ সেখানে এক টুকরো জামার ছেঁড়া অংশ আবিষ্কার করে স্যাক্সন। সেটা হাতে নিয়ে সে দলের সকলকে দেখায়। গোমস দেখা মাত্রই সেটা ধরে বলে ওঠে, এটা সেক্টনের গায়ের জামার অংশ। তার মানে ও ধারে কাছে কোথাও আছে, খুঁজে দেখো। স্যাক্সন বলে উঠল, কিন্তু গোমস, সেক্টনের গায়ের জামাকে এভাবে ছিঁড়ল বলো তো? এই পাহাড়ি জঙ্গলে তো কোনো বাঘ, সিংহ, হায়নার মতন হিংস্র জন্তু নেই যতদূর জানি। সাধারণত হিংস্র এইসব প্রাণীরা তাদের ধারালো নখ দিয়ে প্রাণীর পোশাক ছিঁড়ে এফোর ওফোর করে দেয়, কিন্তু এখানে এভাবে কে ছিঁড়ল সেক্টনের পোশাক? কিছু বুঝতে পারছো তুমি? কথাটা সে গোমসের দিকে তাকিয়ে বলে, না, সত্যি আমি কিছু বুঝতে পারছি না।
এইভাবে সেক্টনের জামা খণ্ড বিখণ্ড করেছে এ কোন প্রাণী? সেক্টন কি জীবিত আর আছে? আমাদের দলে থাকলে হয়তো ওর এমন দশা হতো না। তারপর সামনে দেখা গাছের গায়ে থাকা ঢিবিটা গোমস তার দলের সকলকে ভাঙতে বলল। দলের সবাই ঢিবিটা লাঠি দিয়ে ভেঙে ফেললো দ্রুত। ঢিবি ভাঙতেই অসংখ্য সেই ছোট ছোট মাংসাশী পিঁপড়ে বেরিয়ে চারদিকে ছড়িয়ে গেল। দলের সকলেই যেদিকে পারে ছুটলো, কিন্তু গ্লেন পড়ে গেল দৌড়তে গিয়ে। আর পড়া মাত্রই তাকে রাশি রাশি পিঁপড়ে এসে ঘিরে ধরল। পিঁপড়েদের আক্রমণে গ্লেন শুধুমাত্র হাত পা নাড়াতে পারল, কিন্তু আর উঠে দাঁড়াতে সে পারল না। দলের সকলেই সামান্য তফাতে গিয়ে ঝোপঝাড় থেকে বিষয়টি লক্ষ্য করতে লাগলো, এবং একসময় গ্লেনের ছটপটানি যখন একদমই থেমে গেল, তখন সবাই তার কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে পেল গ্লেনের শরীর তখন একটা মানব কঙ্কালে পরিণত হয়েছে। তার গায়ের পোশাক আশাক আর কিছুই বোঝা যাচ্ছে না। গোমস একটা কালো রঙের কাপড় মাটি থেকে তুলে সকলকে দেখালো। কাপড়টা দেখেই সকলে চমকে উঠল। গোমস বলল, তাহলে আমাদের একটা কৌতূহল নিরাময় হলো এই আচমকা ভয়াবহ ঘটনা থেকে। কালো কাপড়টা গ্লেনের প্যান্টের কাপড়। পিঁপড়েগুলো তার পোশাক কেটে তার ভিতরে ঢুকে শরীর থেকে মাংস খুবলে খুবলে খেয়েছে। এদের দাঁত তাহলে কতটা ধারালো দেখেই বুঝতে পারছো। এরা মানুষের পোশাক নিমেষেই কুটি কুটি করে কেটে দিতে পারে। আর আমরা সেক্টনের পোশাকের যে অংশ পেয়েছিলাম সেটাও এই পিঁপড়েই কামড়ে ছিঁড়েছে। এরা জামা কাপড় যদি এভাবে ছিঁড়ে ভুঁড়ে কেটে ফেলতে পারে, তবে ভেবে দেখো লক্ষ লক্ষ এ ধরনের পিঁপড়ে তোমার দেহ চারিদিক থেকে কামড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে, তখন তোমার হালটা কেমন হচ্ছে? কি অসহ্য যন্ত্রণা তখন তোমাকে চারিদিক থেকে ছেয়ে ধরে আছে, আর তুমি বাঁচার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু কামড়ের জ্বালায় পারছো না। জ্যাক বলে ওঠে, সত্যি কি নারকীয় বিষয়টি। সে আরো বলে, তাহলে এখন আমরা কি করব গোমস? কিছু বলো আমাদের। আমরা কি ওই পিঁপড়ের দিকে ছুটে যাব? না, এখন যেমন আছো সবাই তেমন থাকো। আমার মনে হয় বাকিরাও সেটাই করবে। পিঁপড়েগুলো কি করে সেটা দেখেই আমরা ওই জায়গা ছাড়ব। সবাই দেখতে লাগলো পিঁপড়েগুলো আস্তে আস্তে কিছুক্ষণ পর গ্লেনের মৃত কঙ্কালটা ছেড়ে নিজেদের গর্তে ঢুকে যেতে লাগলো লাইন করে। সব যখন একেবারে গর্তে ঢুকে গেল, তখন দলের গোমস তার আশেপাশে দলের যারা ছিল সকলকে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দিল। সবাই আস্তে আস্তে গ্লেনের মৃতদেহের কাছে গিয়ে হাজির হয়ে দেখল কিছু দূরে থাকা সেই পিঁপড়ে ঢিবির কাছে কিছু পিঁপড়ে তখনও গর্তে ঢুকছে আস্তে আস্তে। ম্যাক তার রাইফেলটা উঁচিয়ে ধরলো সেই পিঁপড়ে লাইনের উপর, কিন্তু পাশে থাকা গোমস তার রাইফেল নামিয়ে দিল বাধা দিয়ে। ম্যাক বলল, এ তুমি কি করছো? এটা করো না। গুলি মারলি ওদের উপর আবার ওরা শয়ে শয়ে বেরিয়ে আসবে আর চারিদিক থেকে আমাদের ঘিরে ধরবে। কেমন দ্রুত ওরা চলে দেখেছো তো? মুহূর্তে চারিদিকে বিলবিল করে ছড়িয়ে পড়বে আর আমরা এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু ম্যাক গুলি করে দিল সেই পিঁপড়ের উপর বন্দুক হাতে তুলে নিয়ে, আর বন্দুকের গুলির আঘাতে বেশ কয়েকটি পিঁপড়ে ছিটকে এদিক ওদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ল, এবং তাদের দেহ থেকে একরকম হলুদ হলুদ পদার্থ আবার চারদিকে ছড়িয়ে গেল। ঠিক তখন গোমস অবশ্য সেই পদার্থটি দেখে সকলকে বলল, সবাই দ্রুত ছুটে চলো এখান থেকে, এখানে আর থাকার কোনো মানেই নেই। ওরা ছুটে বেশ অনেকটা এগিয়ে গেল, অবশ্য পিছনে তাকিয়ে। ছুটতে ছুটতে আবার সেই আশেপাশের জঙ্গলে ওরা ঢুকে দাঁড়িয়ে গেল সেই পিঁপড়েদের ঢিবির দিকে তাকিয়ে। কিন্তু কি আশ্চর্য, এত দূর দৌড়ে এসেও পিঁপড়েরা কিন্তু আর নতুন করে সেই ঢিবি ছেড়ে তাদের পিছন পিছন তাড়া করে আসেনি। এমনকি সেই ঢিবি ছেড়ে কোনো পিঁপড়েই বেরিয়ে আসেনি। জ্যাক বলল, দেখলে গোমস, পিঁপড়েটা ভয় পেয়ে গেছে। তারা কিন্তু আমাদের আক্রমণ করেনি। তুমি মিছে মিছে ভয় পাচ্ছিলে এবং ভুল সম্ভাবনা করছিলে। তুমি ঠিক বলেছ, কিন্তু পিঁপড়েগুলো কেন তাড়া করে এলো না এটাই তো বেশ আশ্চর্য করে দিল আমাকে। কারণ এর আগে যতবার ওদের উপর আক্রমণ করেছিল ততবার ওরা মারাত্মক আক্রমণাত্মক হয়ে পাল্টা আমাদের আক্রমণ করেছে সদল বলে। আর এ থেকে বুঝেছিলাম পিঁপড়েগুলো বেশ হিংস্র এবং ভয়ানক আক্রমণাত্মক। কিন্তু এখন ওদের তো আর সেরকম আক্রমণাত্মক লাগলো না। কি হলো বিষয়টি ঠিক বুঝলাম না।
তবে এটা বুঝলাম, আমরা প্রথমে যখন এই ঢিবির কাছে এসেছিলাম তখন এর পাশে যে হলুদ পদার্থটি দেখেছিলাম ওটা ছিল এই পিঁপড়ের রক্ত। কারণ ম্যাকের গুলি যখন পিঁপড়েদের গায়ে লাগলো তখন তাদের গা থেকেও এই একই পদার্থ ছিটকে পড়েছিল আশেপাশে। জেরিন বলে উঠল, একদম, তুমি ঠিকই বলেছ। আমরা ওই হলুদ রক্তটা আগেও দেখেছিলাম এবং এবারও দেখলাম। তার মানে এই পিঁপড়ের সঙ্গে একটা লড়াই হয়তো সেকটানের আমাদের এখানে আসার আগে হয়েছিল। হয়তো সেকটানকেও এই পিঁপড়ে চারিদিক থেকে ঘিরে ধরেছিল এবং তখন সে এর থেকে বাঁচতে এদের ওপর গুলি করেছিল এবং সেই পিঁপড়ের গায়ের সেই হলুদ রক্তই আমরা মাটিতে ছড়িয়ে পড়ে থাকতে দেখেছিলাম। হয়তো শেষ পর্যন্ত সেকটান আর নিজেকে বাঁচাতে পারিনি, পিঁপড়েরা তাকে মেরে নিজেদের ওই গর্তে নিয়ে চলে গেছে। তাই আমরা সেকটানের পায়ের জুতো একটা পেয়েছিলাম। কিন্তু তোমরা যা বলছো আমি কিন্তু বিষয়টাকে সেভাবে দেখছি না। গোমস বলে ওঠে কথাটা। এর পিছনে অবশ্য কারণও যথেষ্ট আছে। প্রথমত, এই ঢিপির কাছে আমরা এখানে এসে যে রক্ত দেখেছিলাম তার পরিমাণ কিন্তু খুব সামান্য ছিল। কত পিঁপড়ের দেহের সে রক্ত হবে? বড় জোর 4-5টা। কিন্তু এখানে সেকটানকে যদি চারিধার থেকে এই পিঁপড়ে ঘিরে ধরে আর সে প্রাণ বাঁচাতে গুলি ছোড়ে তাদের ওপর, তবে তো আন্তাবড়ি গুলি বর্ষণে ওই বিশাল সংখ্যক পিঁপড়ের মধ্যে অজস্র পিঁপড়ে মারা যাবে। আর রক্তের পরিমাণও সেক্ষেত্রে অনেকটাই হবে, তাই না? এতটুকু রক্ত তো সেখানে থাকবে না। তাই আমার মনে হচ্ছে পিঁপড়েদের সঙ্গে সেকটানের লড়াইটা ঠিক হয়েছিল কিনা এটা একেবারেই জোর দিয়ে বলতে পারছি না। আর যদি হয়ও, তবে মারা যাওয়া কিছু পিঁপড়ের দেহ তো আমরা এখানে পেতাম, কিন্তু আমরা এখানে শুধুমাত্র ওই হলুদ রক্ত দেখেছি, কোনো মৃত পিঁপড়ের সন্ধান পাইনি। অবশ্য এটাও হতে পারে হয়তো আমাদের এখানে পৌঁছানোর আগেই মৃত পিঁপড়েদের এই পিঁপড়েরা সরিয়ে নিয়েছে বা অন্য কোনো প্রাণী বা জন্তু খেয়ে নিয়েছে। জেরিন দেখল গোমস সেই দূরের পিঁপড়েদের ঢিবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে গোমসকে বলল, তাহলে এখন আমরা কি করব গোমস? পিঁপড়েদের ওই সুরঙ্গে গিয়ে সেকটানের কি খোঁজ করবে তোমরা? আমার মন কিন্তু এটাই চাইছিল। আমার কেন জানি না মনে হচ্ছে সেকটান বেঁচে আছে, সে বেঁচে থাকতে পারে। কিন্তু এই পিঁপড়েদের সুরঙ্গে ঢুকে যদি নিজেকে ওখান থেকে বের করে আনতে না পারি বা সেকটানের কোনো সন্ধান না পাই, তাহলে শুধু শুধু ওই সুরঙ্গে ঢুকে নিজের মৃত্যুর আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই হবে না। এটা খুব বোকামি হয়ে যাবে। তাই আমিও আর ঝুঁকি নিতে চাই না। ভগবান যদি তাকে বাঁচিয়ে রাখেন তবে সে হাজার বিপদ থেকেও বেঁচে থাকবে, এবং তিনি যদি চান আমাদের সাথে আবার তার মিল ঘটিয়ে দেবেন। এ পাহাড় ছেড়ে এবার আমরা বেরিয়ে যেতে চাই। ওরা দলে দলে আস্তে আস্তে নিচে নামতে থাকে। গোমসের হাতে ছিল সেই বর্ষাটা যেটা সে ঢিবির কাছ থেকে পেয়েছিল। সেকটান যেটা নিয়ে চলে গিয়েছিল সে সেটাই ভালো করে দেখতে থাকে। বর্ষা সেই ঝলকানি সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়। সে বর্ষার গায়ে ঝলকানিটা যে কিসের সেটা বোঝার জন্য বর্ষাটা নখ দিয়ে খুঁড়ছিল। খুঁড়তে খুঁড়তে সে বর্ষার গায়ে সেই ঝলকানির বস্তুটি একটুও নখ দিয়ে তুলতে পারল না। ওদিকে দল তখন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। গোমস সকলকে নির্দেশ দিল আজকের মতো এই স্থানে অবস্থান করতে এবং দ্রুত তাঁবু খাটাতে। তার নির্দেশে দলের সকলেই তাঁবু দ্রুত খাটিয়ে নেয় সেখানে। সেদিন পথশ্রমে সকলেই প্রায় ক্লান্ত ছিল, তাই সকলেই তাড়াতাড়ি তাঁবুতে শুয়ে পড়ে। কিন্তু গোমস জেগে থাকে। তাঁবুর বাইরে গোমস নির্দেশ দিয়েছিল আগুন বড় করে জ্বালাতে। তাই তাঁবুর একেবারে পাশে অনেক কাঠ জোগাড় করে বড় সড়ো একটা আগুন জ্বালানো হয়েছিল। তাঁবুর বাইরে জ্বলা আগুনে তাঁবুর ভিতরটা আলোকিত হয়ে আছে। গোমস জেগে জেগে সেই বর্ষাটা পরীক্ষা করছে ঘুরিয়ে ঘুরিয়ে। সে একটা ম্যাগনিফাইং গ্লাস সর্বদা নিজের কাছে রাখত। সেটাকে সামনে ধরে বর্ষার গাটা ভালো করে পরীক্ষা করছিল উপর থেকে নিচে। অনেকক্ষণ পরীক্ষা করে অবশেষে বর্ষার ফলার নিচটা হাতের আঙুল দিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে সেই ফলার অংশটা আলগা হয়ে আসে। আলগা হতেই বর্ষার ছুঁচলো অংশটি খুলতে থাকে গোমস। সে দেখে বর্ষার সাথে সেই ছুঁচলোর সামনের অংশটা পেঁচিয়ে লাগানো রয়েছে। ওটা যে পেঁচিয়ে খোলা যায় বা যেতে পারে এই সম্পর্কে কোনো ধারণাই গোমসের আগে ছিল না, এবং এখন এটা করা যাচ্ছে বলে সে বেশ কৌতূহলী হয়ে উঠেছে।
কিছুক্ষণের মধ্যেই বর্ষার ছুঁচলো অংশটি তার ডান্ডার মতো অংশ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং সেটা আলাদা হতেই গোমস দেখতে পায় বর্ষার ডান্ডার মতো অংশটা ভেতর থেকে একেবারে ফাঁকা, আর তার মুখেই একটা সাদা কাগজ যেন ঢোকানো রয়েছে। অনেক সন্তর্পণে সেই কাগজটা আঙুলের বিশেষ কায়দায় কোনো রকমে বের করতে সক্ষম হয় গোমস। কাগজটা হাতে নিয়ে সে সেটা খুলে নিজের চোখের সামনে মেলে ধরে। কাগজটা খুলে সে দেখতে পায় তাতে একটা ছবি আঁকা রয়েছে, তবে ছবিটাও আঁকা হয়েছে বিশেষ কোনো আঠা দিয়ে। ভালো করে সেটা নাকের কাছে ধরতেই গোমস বুঝতে পারে সেটা একটা বিশেষ গন্ধযুক্ত পদার্থ এবং তা কোনো গাছের রস থেকে করা হয়েছে। গোমস সেটা দলের সকলকে দেখিয়ে বলে, দেখছো তোমরা, এই পাহাড়ের মানুষেরা কোনো গাছের রস আহরণ করে তার লেখালেখির কাজে লাগাতে। এই যে নকশাটি তোমাদের দেখালাম, এটাও বানানো হয়েছে সেই রস ব্যবহার করে, বুঝলে? জেরিন গোমসকে বলল, কিন্তু গোমস, এই কাগজে এটা কিসের নকশা বলো তো? তুমি কি কিছু বুঝতে পারলে এই আঁকা দিয়ে কি বোঝানো হয়েছে? গোমস এই কথায় চুপ করে থেকে আরও বেশ অনেকক্ষণ সেই কাগজটা উল্টে পাল্টে দেখে এবং তাতে ভালো করে দেখতেই সে দেখে ছবিটার মধ্যে কতগুলো লাইন করা হয়েছে। একটি সমান্তরাল আড়াআড়ি লাইন কেটে তার নিচ দিয়ে সেই আঁকা বাঁকা লাইনগুলো আবার পেঁচিয়ে ঘুরে সমান্তরাল লাইনটাকে নিচের থেকে স্পর্শ করেছে। মোট আঁকা বাঁকা লাইনের সংখ্যা 11টি। তবে সেই আঁকা বাঁকা লাইনের মধ্যে সবচেয়ে মাঝের লাইনটির গায়ে, মানে ষষ্ঠ লাইনের পাশে একটা বিশেষ চিহ্ন হয়েছে। সেই লাইনটা সমান্তরাল লাইনটাকে আবার নিচ থেকে যেখানে স্পর্শ করেছে ঠিক সেই জায়গায় সমান্তরাল লাইনের উপর একটা বড় গাছের মতো কিছু আঁকা হয়েছে। গাছটা বেশ অদ্ভুত ধরনের, অসংখ্য সরু সরু সুতোর মতো কিছু সে গাছ থেকে বেরিয়ে ঝুলছে। গোমস বলল, বট গাছ এটা। এরকম একটা গাছ দেখেছি আমরা এই পাহাড়ে। আর এই কাগজটা যা দেখছো, এটা যে সে কাগজ নয়, এটা গুপ্তধনের সুলুক, বুঝেছ? আমাদের এত দূর ওঠা বৃথা যায়নি এই পাহাড়ে। এই নকশা এই পাহাড়ের মাটির নিচে কোন স্থানে গুপ্তধন লুকানো রয়েছে তারই ইঙ্গিত দিচ্ছে, বুঝেছ? কথাগুলো বলে গোমস খানিকক্ষণ চুপ করে থাকে, আর তাকে দেখে ক্যাশ বলে ওঠে, কি হলো গোমস, তুমি কি ভাবছো? চুপ করে গেলে যে? ভাবছি এখানকার এই আদিবাসী মানুষের চিন্তাভাবনা নিয়ে। এরা দেখো লিখতে পড়তে জানে না, অথচ তাদের সংরক্ষিত গুপ্তধন কেমন বিশেষ চিহ্ন দিয়ে সুরক্ষিত করে রেখেছে। সেটা আবার নকশা করে তাদের গুপ্তধনের মধ্যেই লুকিয়ে রেখেছে। গুপ্তধনের সন্ধান করতে গেলে তার ভাণ্ডারে ঢুকেই তবে তা পাওয়া যাবে। সাধারণত এই ভাণ্ডারে এই চকচকে অস্ত্রশস্ত্র দেখে কেউ ভাবতেই পারবে না এগুলোই যে তাদের গুপ্তধন। সবাই গুপ্তধন মানে ভাবে কি? সোনা দানা, মণিমুক্ত, জহরত, এইসব। কিন্তু অস্ত্রশস্ত্রকেও যে গুপ্তধন করে রাখা যেতে পারে তার কারুর মাথায় আসবে না। ওই চকচকে অস্ত্রগুলোই হচ্ছে গুপ্তধন, বুঝেছ? ওদের ওই ঔজ্জ্বলতা কোনো সোনা মণিমুক্তার ঔজ্জ্বলতা নয়, তার থেকেও মূল্যবান কিছু ওতে রয়েছে। আমরা যে গুহাতে এর সন্ধান পেয়েছিলাম সেটাই হচ্ছে এই নকশার মধ্যে আঁকা এই গুপ্তধনের ভাণ্ডার, যেখানে হাজার হাজার এই মাংসাশী পিঁপড়ে তা আগলে রেখেছে। কারুর প্রবেশ সেখানে নেই। যে যাবে তাকেই এই পিঁপড়েরা নিজেদের খাদ্য বানাবে। সবার অলক্ষ্যেই সে হারিয়ে যাবে সবার কাছ থেকে। এই পাহাড়ের বুকে নকশা দেখে যা বুঝছি, ওই গুপ্ত ভাণ্ডারে পৌঁছতে মাটির নিচ থেকে প্রায় 11টি বিশেষ রাস্তা রয়েছে, যার মাঝের রাস্তা সোজা গুপ্তধনের ভাণ্ডারের দিকে যায়। আমরা সে পথ গুহার মধ্যে খুঁজেও পেয়েছি, কিন্তু এই 11টা পথ মানুষের বানানো পথ নয়। এগুলো ওই মাংসাশী পিঁপড়ের যাওয়া আসার রাস্তা। আমরা এই রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়েই নেমে গুপ্তধনের কাছে পৌঁছেছিলাম। আমরা তো এই পাহাড়ের উপর এত দূর উঠে বৃথা কোনো প্রয়াস করিনি। শুধু আমরা জানতাম না গুপ্তধনের রূপটা। এই নকশা আমাদের সে সন্ধান দিয়েছে। তাহলে যখন জেনেছি গুপ্তধনের বিষয়ে, তাহলে চলো এখন আবার ওই গুহায় গিয়ে আরও কিছু অস্ত্রশস্ত্র উঠে নিয়ে আনি। আমরা তো গুপ্তধন নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। গুপ্তধন আমরা নেব, কিন্তু আবার সেই গুপ্তধনের পথে যেতে এবং সেখানে নামতে আমাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আমাদের আরও সজাগ এবং অস্ত্রশস্ত্র নিয়ে আরও প্রস্তুত থাকতে হবে।
বিপদ এলেই তার মোকাবিলা করতে হবে একসাথে। আর সবাই এবার একসাথেই থাকব, কেউ কারুর থেকে আলাদা হব না, এটাও যেন মনে রাখতে হবে। তাহলে চলো আবার সে রাস্তায়, তাঁবু তুলে নাও এখান থেকে। তাঁবু তুলে গোমসের নির্দেশ মতো পুরো দলটি তার পিছনে পিছনে আসতে থাকে। সবাই যে পথে এসেছিল সেই পথ ধরেই এগোতে থাকে। কিন্তু বেশ কিছু দূর চলার পর ওরা দেখতে পায় জঙ্গল চারপাশ থেকে আরো ঘন হয়ে উঠল। কেলভিন বলল, গোমস, আমরা ঠিক পথে কি এগোচ্ছি? এরিন এই কথা শুনে বলে উঠল, হঠাৎ তুমি এই ধরনের কথা কেন বলছো কেলভিন? কি ব্যাপার, কি হলো? কারণ আমরা তাও প্রায় 1.5 ঘন্টা হেঁটে চলেছি, কিন্তু কই জঙ্গল তো শেষ হচ্ছে না, বা জঙ্গল ফাঁকা হয়ে আসার কোনো রূপ ইঙ্গিত দেখতে পাচ্ছি না। অথচ আমরা নেমে আসার সময় কিন্তু আমরা যে পর্যন্ত এসে পৌঁছেছিলাম এবং যে স্থানে তাঁবু খাটিয়েছিলাম সে পথ কিন্তু এতটা মনে হচ্ছিল না। আর জঙ্গল তো উপরের দিকে ফাঁকা ছিল। এতটা পথ আমরা উঠলাম, জঙ্গল তো তেমন ফাঁকা হলো না। আমরা এই জঙ্গলে পথ হারাইনি তো? কথাটা শুনেই দলের সকলেই থমকে দাঁড়ালো। গোমস সহ প্রতিজনের মুখেই একটা ভয়ার্ত ভাব ফুটে উঠল। কিন্তু কিসের ভয়? পথ হারালেও এ জঙ্গলে তো কোনো বাঘ সিংহের মতো হিংস্র জন্তু নেই। তবে তবে কেন এত ভাবনা? গোমস মনে মনে পথ হারানোর বিষয়টি ভাবলেও সে সেটা মুখে প্রকাশ করল না, কারণ সে এই পাহাড়ি অভিযানে দলের একমাত্র নেতা। সে ভয় পেয়ে গেলে গোটা দল ভয় পেয়ে যাবে, আর সে এটা কিছুতেই চায় না। তবে সে সকলের মনে সাহস জুগিয়ে বলল, আরে তোমরা কি কেউ জানো না, পাহাড়ি পথে নামার সময় আমরা যে স্পিডে নামি ওঠার সময় একই রকম থাকে না। আর এই কারণেই নামার সময় একই পথ মনে হয় অনেক অল্প, কিন্তু ওই পথ ওঠার সময় হয়ে যায় অনেক দীর্ঘ, মানে অনেক বেশি সময় লাগে, অথচ নামতে সে পথে অতটা সময় লাগে না। এখানেও তেমন হয়েছে। এখন মনে রেখো, আমরা যে পথে নেমেছিলাম সে পথ ধরে উঠছি, তাই পথ আমাদের একটু বেশি অনুভূত হচ্ছে। ও তাই বলো? গোমসের কথাটাতে ক্যামলিনের মুখে একটা স্বস্তির ভাব ফুটে উঠল। দলের বাকিদের মনে এবং মুখে যে ভয়ার্ত ভাবের লেশ দেখা গিয়েছিল কিছুক্ষণ আগে, এখন সেসব সবার মুখ থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। কিন্তু গোমসের মনের মধ্যে চলছে একটা টাল বাহানা এবং টানা পড়েন। সে কি ঠিক বলল, নাকি সত্যিই তারা পথ হারিয়ে ফেলেছে জঙ্গলের এই ঘন ঝোপঝাড়ের বেড়া জালে? যাকে আরো অনেকটা সময় অতিবাহিত হলো। অবশেষে সেদিনের পথ চলা শেষ হলো জঙ্গলেরই মধ্যে। বড় একটা তাঁবুতে সকলেই আশ্রয় নিল সেই রাতে। তাঁবুর বাইরে আগুন ধরিয়ে একটা আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। সেই রাতে গোমস তাঁবুতে বসে বসে অনেকক্ষণ সেই চকচকে বর্ষার মধ্যে থেকে পাওয়া নকশাটি ভালো করে দেখতে লাগলো। নকশার পাতাটি সে ভালো করে উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ সে একটু চমকে উঠে নড়ে বসলো। এতক্ষণ সে শুয়েছিল, এবার উঠে বসলো। নকশার কাগজটা তাঁবুর বাইরে থাকা আগুনের যে ঝলকানির আলো তাঁবুর গায়ে এসে লাগছিল, সেই আগুনের আলোয় সেটা মেলে ধরল। নকশার কাগজের গায়ে কি যেন একটা লেখা রয়েছে, সাদা অক্ষরে। সেটা উজ্জ্বল হয়ে উঠেছে। গোমস ভাবতে থাকে, এটা কেমন হলো? সাদা কাগজের উপর তো নকশা রয়েছে। তারা যখন নকশাটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল, তখন তো কাগজের উপর তারা কিছুই দেখতে পায়নি। তবে এখন কেন কাগজের উপর এ লেখা, এটা এলোই বা কোথা থেকে? গোমস সেই নকশাটি আলোর ঝলকানি থেকে সরিয়ে সে যেখানে বসেছিল তার পাশে রাখতেই আবার চমকে উঠল, কারণ এখন সেই কাগজে আর কোনো লেখা নেই, শুধু নকশাটাই আঁকা। সে চমকে উঠল। আবার সেটা তাঁবুর কাপড়ের উপর এসে পড়া বাইরে জ্বলতে থাকা আগুনের আলোর উপর ধরতেই নকশার উপর লেখা স্পষ্ট হলো। বুঝতে আর অসুবিধে হলো না, এই কাগজটা একটা ট্রান্সপারেন্ট কাগজ। আরও হাতে করে ঘুরিয়ে উল্টে পাল্টে দেখতেই সে বুঝতে পারে এটা একটা বন্ড পেপার। আর যে লেখাটি ওই নকশার মধ্যে ফুটে উঠেছে সেটা লেবুর রস দিয়ে লেখা। নাকের কাছে গন্ধ নিয়েও সে বোঝে সত্যিই সেটা লেবুর রস। এবার সে আলোতে ভালো করে লেখাটি পড়তে থাকে। সেখানে লেখা রয়েছে, আই এম রেকটেল,
I came here this Lockland Island, but I got by some tribal group. They told me outsider is not allowed here, and I have come here and I overruled their rules. So they imprisoned me in this mountain. They told they pulled me in front of their god. So I came here with them. Then they left me here. I have roamed here and there and suddenly got this cave. Actually, it is nest of very ferocious carnivorous ant. They saved all weapon in this cave. এই পর্যন্ত সে চিঠিটা পড়ে হঠাৎ একটা আওয়াজে চোখ তুলে চাইল। আওয়াজটা কতটা শ করে, যেন একটানা এই আওয়াজটাই হয়ে চলেছে। সেটা মৃদু তবু কানে আসে, সেটা যেন ক্রমশ বেড়ে উঠছে। কান খাড়া করে গোমস। সে বুঝতে পারে আওয়াজটা তাদের তাঁবুর আশেপাশেই হয়ে চলেছে, তবে এবার সেটা অনেকটাই জোরে। তাঁবুর ভিতর থেকে বাইরের আগুনের আলোয় কিছু বুঝতে না পেরে দ্রুত গোমস তাঁবুর বাইরে বেরোতে চায়, আর পায়ের ধাক্কায় নিচে শুয়ে থাকা ক্যামলিনের ঘুম ভেঙে যায়। সে সোজা তাকিয়ে গোমসকে প্রশ্ন করে, এ কি গোমস, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? গোমস তার ডান হাত দিয়ে ইশারায় নিজের ঠোঁট চেপে ক্যামলিনকে তার সাথে বাইরে যাবার নির্দেশ দেয়। তারপর ওরা দুজনে এসে দেখে তাঁবুর ঠিক ডান দিক দিয়ে সামান্য দূরে নদীর স্রোতের মতো এক পাল পিঁপড়ে চলেছে মাটিতে। তাদের সংখ্যা এতটাই বেশি, তারা চলার সময় একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর এ থেকেই একটা শব্দ হচ্ছে শোঁ শোঁ করে। পিঁপড়েগুলো ওরা দেখলো তাঁবুর আরও সামনের দিকে চলে গেল। অবশ্য এ পথেই রাত পোহালে গোমস তার দল নিয়ে এগোবে ভেবেছিল। পাশে থাকা ক্যামলিন বলে ওঠে, সেই কার্নিভোরাস অ্যান্ট দেখলে তুমি? ওরা আগে গেল, এই পথেই তো আমরা এগোবো বলো আগামীকাল। গোমস বলল, মনে হচ্ছে আরও আগে গেলে আমরা ওই পিঁপড়ের বাসস্থান খুঁজে পেতে পারি, আর সে পথ ধরে গেলেই আমরা গুহার মধ্যে ঢুকে পড়তে পারি। এটা অন্তত আমি বুঝেছি, এ পাহাড়ের বুকে ওদের বাসস্থানগুলো গুহার মধ্যে ঢোকার এক একটি রাস্তা। গুহার ভিতরে ঢুকে আমি আরও কিছু অস্ত্র নিয়ে আসতে চাই। পিঁপড়েরা কিন্তু আমাদের সহজে কাজটি করতে দেবে না, ওরা আক্রমণ করবেই। তাই আমাদের সাবধান ও সজাগ থেকে এর মোকাবিলা করতে হবে, বুঝেছো ক্যামলিন? রাত শেষ হয়ে আসছে, চলো তাঁবুতে গিয়ে বিশ্রাম করি। কথাটা বলেই ওরা আবার দুজনে তাঁবুর ভিতরে ঢুকে শুয়ে পড়ে। বাকি রাতটা গোমস আর ক্যামলিনের ঘুম আসে না, তারা দুজনে জেগেই কাটিয়ে দেয়। অবশেষে এর মধ্যে গোমস ক্যামলিনকে সেই সাদা কাগজটা দেখিয়ে এবং লেখাটির বিষয়ে জানিয়েছিল। গোমস এ কথায় বলেছিল, ঠিক তাই। আর আমরা এই পাহাড়ে উঠতে যেসব ঢিবি এবং ঢিবির গায়ে মানুষের যেসব কঙ্কাল দেখেছি, আমার মনে হয় সেসব কঙ্কাল ওই হতভাগ্য মানুষদের, যাদের এই পাহাড়ে অনধিকার প্রবেশের জন্য ওই সাঁওতাল আদিবাসীরা নির্বাসিত করেছিল এবং তাদের আক্রমণ করে ওই মাংসাশী পিঁপড়েরা খেয়ে ফেলেছিল। যাই হোক, গোমস বাকি লেখাটি পড়তে গিয়ে দেখে সেখানে লেখা রয়েছে, During roaming, suddenly a group of ants chased me. I tried to escape. I find a pit. I enter into this. I used my... এই পর্যন্ত লেখাটি রয়েছে। তারপর আর কোনো লেখা ছিল না। তবে গোমস ভাবতে থাকে, বিষয়টি কি? ইউজড মাই হোয়াট? হোয়াট ইজ দ্য থিংস দিস পারসন ইজ ইউজিং? যাই হোক, এই চিন্তা করতে করতে পরের দিনের ভোরের আলো ফুটে যায়। ওরা সকলেই তাঁবু তুলে সেখান থেকে আরও সামনে এগোতে থাকে। অনেকটা এগোনোর পর জঙ্গল আবার ওদের চারিপাশ থেকে কম হয়। ওরা পাহাড়ি পথে এসে দাঁড়ায়। ক্যামলিন বলে, তাহলে গোমস বুঝতে পারছো, আমরা জঙ্গলের ওই আরও ডান দিকে ঢুকেছিলাম, আর এখন আমরা সেই জায়গা থেকে অনেকটাই বাঁ দিকে চলে এসেছি, আর তাই জন্যেই আমাদের পথের পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছো? আর এদিকটায় আমরা আগে আসিনি বলেই জায়গাটা যে এত ঘন জঙ্গলে ঢাকা সেটা আগে বুঝিনি। গোমস বলল, কম্পাসটা আমার কাজ করছে না, বুঝলে? তার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা ডান দিক ঘেঁষে এগোই, তবেই আমরা আগের রাস্তায় আসতে পারবো। ক্যামলিন বলল, একদম, তুমি একেবারে ঠিকই বলেছো। দলের সকলেই এবার ডান দিকে ঘেঁষে এগোতে লাগলো পাহাড়ি পথ ধরে। এইবার কিন্তু অনেকেই পথ দেখে অনেক কিছু চিনতে পারল।
এইভাবে চলতে চলতে অবশেষে ওরা আবার সেই 3টি ঢিপির কাছে এসে পৌঁছলো। এখানেই ওরা নেমেছিল ওই ঢিপির মধ্যে দিয়ে নিচে থাকা সুড়ঙ্গের অভ্যন্তরে। সেই জায়গায় ওরা সবাই পৌঁছে আশেপাশে তাকালো। জ্যাক আর জেরেন সেই দুজনেই দূরের সেই গাছটিও দেখতে পেল, যেখানে দড়ির বাঁধনের একাংশ বেঁধে এই ঢিপির মধ্যে ওরা দড়ি নামিয়েছিল। সুতরাং এতে আর কোনো সন্দেহ নেই, এই জায়গা যেখানে ওরা সকলে আগে এসেছিল। গোমস সবার আগে সেই 3টি ঢিপির মধ্যে উঁকি দিয়ে দেখল ভিতরে কিছু দেখা যাচ্ছে কিনা, কিন্তু না, সে বিশেষ কিছুই দেখতে পেল না। সকলের একটা ভয় ছিল, যদি সেই পিঁপড়ে গর্তের মুখে ভিতরে থাকে তবে তো তা ওরা ভিতরে ঢুকলে আক্রমণও করতে পারে। কিন্তু ভিতরে দুর্ভেদ্য অন্ধকার ছাড়া কিছুই যখন দেখা গেল না, তখন গোমস বলল, সবাই নিজেকে তৈরি করো, এবার আর সবার নামার দরকার নেই। আমরা ওর ভিতরে যাব মাত্র 3 জন, কেমলিন, জেরিন আর আমি। বাকিরা সবাই বাইরে থাকবে এবং চারিদিকে কড়া নজর রাখবে। আমরা দড়ি দিয়ে ভেতরে নামবো আর তোমরা সবাই সেই দড়ি টেনে আমাদের বাইরে নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুগণ? সকলেই এক কথায় মাথা নেড়ে সম্মতি দিল। মাঝের গর্তের মধ্যে একটা দড়ি নিচে নামিয়ে দেওয়া হলো প্রথমে। তারপর ওরা 3 জন আস্তে আস্তে নেমে গেল দড়ি বেয়ে। ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। দড়ি দিয়ে নামতে নামতে ওরা 3 জনেই গুহার দুপাশের সেই দেওয়ালের গর্তগুলো ভালো করে দেখতে লাগলো, কিন্তু টর্চের আলো ফেলেও গর্তের মধ্যে কোনো পিঁপড়ের দর্শন ওরা পায় না। নামতে নামতে গোমস বলে, বড় আশ্চর্য হচ্ছে, পিঁপড়ের কোনো দেখা কিন্তু আমরা পেলাম না এত দূর নামলাম। তৎক্ষণাৎ সবাই উপরের দিকে তাকিয়ে দেখে নেয় ওদের এই গুহায় নামার সেই গোলাকৃতি গর্তটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে উপরে। জেরিন বলে ওঠে, আমরা কিন্তু অনেকটাই নেমে এসেছি এই গুহায়, অথচ এর আগে এর মধ্যে নামমাত্রই আমরা কিন্তু এই গুহার গায়ে ওই গর্তগুলোর মধ্যে অসংখ্য পিঁপড়ের চলাফেরা নজর করেছি। সব কোথায় অদৃশ্য হয়ে গেল নাকি বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। গোমস একটু ভেবে বলে, আমার মনে হচ্ছে পিঁপড়েরা সব হয়তো বাসস্থান পরিবর্তন করেছে, এই গুহা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আর 2 দিন আগে আমরা কিন্তু অসংখ্য পিঁপড়ের একটা দল দেখেছিলাম জঙ্গলের মধ্যে। আমার মনে হচ্ছে ওই পিঁপড়েরা হয়তো এই গুহার বাসিন্দা ছিল, তারা বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাচ্ছিল। কিন্তু গোমস, ওই দলবদ্ধ পিঁপড়ে তো এদিকেই এসেছিল। তারা এদিকে এসেছিল ঠিকই, হয়তো সামনে কোথাও দিক পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে দল বেঁধে লাইন করে। কেমলিন বলে ওঠে, তবুও গোমস, আমাদের সাবধানেই থাকতে হবে, কারণ এই গুহার মধ্যে গুপ্তধন রয়েছে, যার সন্ধানে আমরা দ্বিতীয়বার আবার এসেছি। আর এই গুহার গুপ্তধন কিন্তু আগলায় ওই পিঁপড়ের দল। তারা এই গুপ্তধন ছেড়ে, ইনফ্যাক্ট এই গুহা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, এ আমি বিশ্বাস করতে পারছি না ঠিক। তখনই জেরিন হঠাৎ চিৎকার করে বলে ওঠে, না, ওরা যায়নি। তার হঠাৎ করে এই কথাটা গুহার মধ্যে প্রতিধ্বনিত হয়। কেমলিন আর গোমস সঙ্গে সঙ্গে গুহার মেঝেতে টর্চের আলো ফেলে, যেদিকে অলরেডি জেরিন তার টর্চের আলো ফেলে রেখেছিল। কিন্তু তখন তারা কিছুই দেখতে পায় না। টর্চের আলো এদিক ওদিক ঘুরিয়েও ওরা কিছুই দেখতে পায় না। এবার গোমস বলে ওঠে, জেরিন, এবার বলো তো তুমি কি দেখেছো? তোমার হঠাৎ চিৎকারের কারণ কি? এবং মুখের প্রতিক্রিয়া যেন কিছু ইঙ্গিত করছে। তুমি যেন কিছু দেখেছো? বলো বলো, তুমি কি দেখলে? ভয়ার্ত কণ্ঠে জেরিন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই গুহায় সেই পিঁপড়ে আছে, কারণ আমি এই মাত্র কিছু আগে একটা পিঁপড়েকে গুহার ওই মেঝেতে এদিক থেকে ওদিকে চলে যেতে দেখেছি। টর্চের আলো ঘুরিয়ে কোন দিক থেকে কোন দিকে সে পিঁপড়েটাকে যেতে দেখেছিল সেটা ভালো করে বাকি 2 জনকে দেখায়। তারপর আবার বলে, আর এই পিঁপড়েটা কিন্তু আগের চেয়েও বড় ছিল, বেশ অনেকটাই উঁচু। ওটা ওই গর্তে সম্ভবত গিয়েছে। টর্চের আলোয় ওরা গুহার মেঝের দিকে একেবারে গুহার দেওয়াল ঘেঁষে একটা গর্ত দেখতে পায়। গর্তটা বেশ লম্বা। ওরা এর মধ্যে 3 জনে নিচে নেমে আসে এবং গুহার মেঝেতে পা দিয়ে দাঁড়ায়। গোমস বলে, তাহলে তুমি এই গর্তের দিকেই পিঁপড়েটাকে যেতে দেখেছো বলছো, কিন্তু এই গর্তটা তো একটা গুহা, যদিও উপর থেকে এটা বোঝা যাচ্ছিল না। এবার নিচে এসে দেখেই তোমরা বুঝতে পারছো। 3 জনের টর্চের আলো তখন সেই গুহার মুখে ফেলা রয়েছে।
ওরা তিনজনে আরো কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে। তারপর চারিদিকে টর্চ ফেলতে ফেলতে আশেপাশের গুহাগুলো ওরা দেখতে পায়। সেই গুহার মধ্যে একটা গুহার পাশে একটা মার্কারের চিহ্ন ওরা তিনজন দেখতে পায়। গোমস সেটা দেখে বলে ওঠে, চিনতে পারছো সবাই? এটাই হচ্ছে সেই গুহা যার মধ্যে কিছু দূর গিয়ে আমি গুপ্তধনের খোঁজ পেয়েছিলাম। বেরিয়ে এসে গুহাটার এই পাশে মার্কার ঘষে চিহ্নিত করে রেখেছিলাম। তাহলে বুঝতেই পারছো, এবার আমাদের এই গুহাতেই ঢুকতে হবে। কথাটা শেষ হতেই হঠাৎ একটা আওয়াজে ওরা সবাই পিছনে ফিরে তাকায় এবং তিনজনের টর্চ নিবদ্ধ হয় একটা গুহার মুখে। ওরা স্পষ্ট আবার শুনতে পারে সেই গুহার ভিতর থেকে আবার একটা আওয়াজ এসে ওদের কানে প্রতিধ্বনিত হয়। আওয়াজটা কতকটা ঘস ঘস করে। তিনজন টর্চের আলো সেদিকেই রেখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে। জেরিন বলে ওঠে, কিসের আওয়াজ বলো তো? বুঝছি না। গোমস বলে ওঠে, তবে শব্দটা বেশ তীব্র হলেও মনে হচ্ছে বহু দূর থেকে ওটা আসছে। গোমস বলল, এখন ওই শব্দ নিয়ে মাথা ঘামালে চলবে না। চলো, বরং আমরা গুপ্তধনের গুহাতে ঢুকে পড়ি দ্রুত। মনে রেখো, আমাদের দলের সবাই কিন্তু আমাদের ফিরে আসার জন্য এই সুড়ঙ্গের বাইরে ওই উপরে অপেক্ষা করছে। ওরা কথাগুলো শুনে গোমসের নির্দেশ মতো দেখানো একটা গুহার মধ্যে ঢুকে গেল দ্রুত। গুহার মধ্যে দিয়ে যেতে যেতে গোমস নিচে বালির উপর আঙুল দিয়ে নির্দেশ করে। গোমস বলে, চিনতে পারছো তো সবাই? এই সেই গুহা। ওই দেখো, নিচে বালির মধ্যে আমাদের বুটের ছাপ কেমন স্পষ্ট হয়ে আছে। আর ওখানে একটা ছাপ না, অসংখ্য ছাপ রয়েছে। আমার ছাপের পাশে আমার সঙ্গীর ছাপ রয়েছে। ওকে নিয়ে এই গুহাতে আমরা একসাথে ঢুকেছিলাম, কিন্তু যখন অস্ত্র উদ্ধার করে আমরা পিঁপড়েদের আক্রমণে ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকি, তখন আমি আর আমার সঙ্গীর দিকে অতটা দৃষ্টি রাখতে পারিনি। ও আমার পিছন পিছনই ছুটে আসছিল, এটা বুঝতে পেরেছিলাম। আর এই মেঝেতে যে ছাপ আমরা এখন দেখছি, এই সেই ছাপ। আমরা ঠিক পথেই এগোচ্ছি। চলো, এগিয়ে চলো। আবার আমাদের সেই অস্ত্র রাখার জায়গাটাতে পৌঁছতে হবে। সোজা পথ ধরেই আমরা চলবো, কোনো দিকে আর বাঁকবো না, কারণ আমরা কিন্তু সোজা পথ ধরেই এগিয়েছিলাম। গোমসের এই কথা শুনে সকলেই সেই কথায় সায় দিল এবং সোজা পথেই এগোতে থাকলো। বেশ কিছুটা এগোনোর পর ওরা সেই গুহা পথের আশেপাশেও বহু ছোট ছোট গুহা দেখতে পেল। এমনকি কিছু গুহার মধ্যে সেই মাংসাশী পিঁপড়ের দেখা পেল। তবে ওরা এতে বিশেষ ভয় পেল না, কারণ পিঁপড়েগুলো গুহা ছেড়ে ওদের দিকে আসছে না। তাই ও নিয়ে বেশি মাথা না ঘামিয়ে দলের সকলে এগোতে লাগলো এবং প্রায় আধ ঘন্টার মধ্যেই ওরা অস্ত্র রাখার স্থানে এসে উপস্থিত হলো। কিন্তু অস্ত্র রাখার স্থানে এসেই গোটা দলটাই হকচকিয়ে গেল। সকলেই আশ্চর্য, অবাক এবং বিস্মিত। সব থেকে বেশি আশ্চর্য হয়েছে গোমস, কারণ জায়গাটা তারই বেশি চেনা। কিন্তু চেনা জায়গায় চেনা ছবি যে তার চোখে পড়েনি। মানে অস্ত্র রাখার স্থান সম্পূর্ণ খালি। তাদের আগেই কেউ সেখানে এসে সমস্ত অস্ত্র সরিয়ে ফেলে জায়গাটা একেবারেই ফাঁকা করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে বা কারা তাদের দলের আগেই সেখানে পৌঁছে অস্ত্র শস্ত্র সব সরিয়ে নিল? এই দুর্ভেদ্য অন্ধকার ঢাকা গভীর সুড়ঙ্গে তাদের আগে কারা এসেছে? তবে কি তারা যে পর্বতে ঢাকা জঙ্গলে এসেছে, এই জঙ্গলে কি তারা ছাড়াও গুপ্তধন সন্ধানী আরও মানুষ রয়েছে? কিন্তু এ পর্বত ঢাকা জঙ্গল তো অভিশপ্ত ও নিষিদ্ধ। এখানে তো কোনো মানুষের প্রবেশাধিকার নেই। তারাও এ জঙ্গলে এসে তেমন কোনো মানুষের তো দেখা পায়নি। তবে বড় সড়ো একটা প্রশ্ন চিহ্ন সকলের চোখে মুখে তখন ঘিরে ধরেছে। এতক্ষণ শুনছিলেন লেখক তাপসবাবুর কলমের রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন শুধুমাত্র হুইসপার ইন সাসপেন্সে। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, গোমসের দলনেতার নাম কি? সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন শুধুমাত্র হুইসপার ইন সাসপেন্সে।